তন্নি অর্ণবের দিকে তাকায়। গাড়িতে পিন নীরবতা। কারো মুখে কোনো কথা নেই। অর্ণব সিটে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে আছে। কপালে এখনো তার বিন্দু বিন্দু ঘাম। ঝাঁকড়া চুলগুলো কপালে পড়ে আছে। খোঁচা খোঁচা দাড়িগুলো বেশ খানিকটা বড় হয়ে গেছে। প্রতিদিনই লোকটাকে দেখছে তন্নি, তবে আজকে বিষয়টা নজরে পড়ল। এই মানুষটাকে তন্নি সম্মান করে, কারণ সে অথইয়ের ভাই। তবে আজকে ধৈর্যের ভাত ভেঙে গেছে। এই লোকটা তন্বীর জীবনের প্রথম পুরুষ, যে হুটহাট করে তন্বীকে কোলে তুলে নিয়েছে, হাত ধরেছে। এই ছোট ছোট বিষয়গুলো তন্বীর মনে বিশাল বড় দাগ কেটেছে। বলা বাহুল্য, তন্বী একটু হলেও এই লোকটার প্রতি দুর্বল। সেই দুর্বলতা থেকেই কখনো মুখের উপর কথা বলে না, বা ঠাস করে একটা থাপ্পড়ও বসিয়ে দেয় না। তবে আজকে কিছু বলতে ইচ্ছে করছে। মনের ইচ্ছেকে সায় জানিয়ে তন্বী বলে ফেলে, কি মনে করেন নিজেকে বড় কিছু একটা? আপনার মনে হয় আমি আপনার মতো লো ক্যারেক্টারের ছেলেকে বিয়ে করব? আপনার তো একটা রেখে আরেকটা ধরার স্বভাব। এই যে আমাকে দেখে নিধি আপুকে ভুলে গেছেন, ইন ফিউচার যে অন্যকে দেখে আমাকে ভুলে যাবেন না, তার কি গ্যারান্টি আছে? তন্বীর গম্ভীর মুখের কাট কাট কথা শুনে অর্ণব চোখ খুলে তাকায় তন্বীর দিকে। অথই চমকে ওঠে। ভাইকে সে চেনে, আর চেনে তন্বীকে। তন্বী সহজে কথা বলে না, কিন্তু যখন বলে তখন একদম ছাড় দেন না। কয়েক বছরের ফ্রেন্ডশিপে এই নিয়ে দুইবার গম্ভীর মুখে কথা বলতে শুনেছি অথই। গ্যারান্টি নেই। তোমাকে বিয়ে করব, তারপর আবার কাউকে ভালো লাগলে তার পিছনে লেগে পড়বে। জানলা দিয়ে বাইরে তাকিয়ে সোজা সাপটা বলে দেয় অর্ণব। তন্নি হতাশ হয়। ইউ নো অথইয়ের তন্নি, তোমাকে বিয়ে আমি করবই। আমি আপনাকে বিয়ে করব না। আপনার তো চরিত্রের ঠিক নেই। আমি অন্তত একটা ক্যারেক্টারলেস ছেলের সাথে সারা জীবন থাকতে পারবো না। থামো তন্নি, জোরে জোরে দুটো শ্বাস টানে। আমি খুব সাধারণ একটা মেয়ে, যে কখনো একসাথে দুদিন ভালো থাকতে পারিনি। বাবা দেশ ছেড়ে পর ভালো মন্দ শেষবার কবে খেয়েছি মনে নেই। ভালো একটা ড্রেস পর্যন্ত নেই আমার। মনে আছে আমাকে ভিখারি মনে করেছিলেন আপনি? তারপর কি হইল? কেন সেই ভিখারিকে বিয়ে করতে চাইছেন? কি ভেবেছে গরিব মানুষ, অসহায় মেয়ে কেউ নেই? আমি হাত বাড়িয়ে দিলে আমার হাতটা ধরবে, তারপর ইচ্ছেমতো নাচবো, দিন ছুঁড়ে ফেলবো, তাই তো? শেষের কথাগুলো খানিকটা চিৎকার করে বলে তনি। অর্ণব ভ্রু কুঁচকে তাকায় তন্নির দিকে। রাগে শরীর কাঁপছে মেয়েটার। অথই মাথা নিচু করে বসে আছে। প্রিয় বন্ধুর মুখে ভাইয়ের নামে এইসব কথা শুনতে আর ভালো লাগছে না। কিন্তু কি করবে? ভাইকে সে যতটা ভালোবাসে, তন্নিকেও ঠিক ততটাই ভালোবাসে। রাগিও না আমায়, চোয়াল শক্ত করে বলে অর্ণব। আপনিও আমায় রাগাবেন না। আমাকে বাড়িতে দিয়ে আসুন। আমি আর কখনো আপনার সামনে আসতে চাই না, আসবোও না। অর্ণব এবার তন্নির হাত চেপে ধরে। তোমাকে টাচ করতে চাই না, কিন্তু তুমি বারবার বাধ্য করো। আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তুলছো। ডু ইউ নো মিন? কি? কেন আইডিয়া আছে আমার সম্পর্কে? নিধিকে তুমি আর অথই টেনো না, আনোনি। তোমাদের কখনো বলেছিলাম আমি নিধিকে বিয়ে করব? কখনো জিজ্ঞেস করেছিলে আমি নিধিকে ভালোবাসি কিনা? নিধির সাথে আমার সম্পর্কটা ঠিক কিরকম জিজ্ঞেস করেছিলে? অথই তুই জিজ্ঞেস করেছিলি? অর্ণব প্রচন্ড রেগে বলে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস টানছে। অথই আর তন্নি শুকনো ঢোক গেলে। তোমার সাগরকে একটু হলেও ভালো লাগে, এটা জানি আমি, বুঝতে পারি সাগরের সঙ্গে তোমার ভালো লাগা। এখন এটার ভিত্তিতে আমি যদি তোমার মাকে গিয়ে বলি সাগরকে তুমি বিয়ে করবে, তার বাইক তুমি লিফট নাও, তখন কেমন লাগবে? রিয়েকশন কেমন হবে? তন্নি জবাব দেয় না, চুপ করে মাথা নিচু করে ফেলে। অথই তন্নির হাত ধরে। বেশ কিছুক্ষণ নীরবতা চলে। তার অথই বলে ওঠে, ভাইয়া তুমি তন্নিকে বিয়ে করতে চাস? তো তোকে আমি 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে তুই নিধিকে বিদায় করবি। নিধি হাসি মুখে এসে বলবে অর্ণবের সাথে আমার তেমন গভীর কোনো সম্পর্ক নেই, তবেই তন্নি বিয়েতে রাজি হবে। আর রাজি না হলেও আমি জোর করে রাজি করাবো। অথইয়ের কথা অর্ণব ভ্রু কুঁচকে তাকায়। তন্নিও তাকায় অথইয়ের দিকে। অর্ণব মনে মনে বলে, বিয়ে তো আমি আজকেই করব, হয় তোমার মতে, না হয় অমতে। চাচা গাড়ি থামান, ধমক দিয়ে বলে অর্ণব। কেঁপে ওঠে অথই আর তন্নি। ড্রাইভার গাড়ি থামিয়ে ফেলে, সাথে সাথে অর্ণব নেমে যায়। ভাইয়া কোথায় যাচ্ছিস? অথই চিন্তিত গলায় বলে। চাচা ওদের বাড়ি নিয়ে যান, বলেই অর্ণব উল্টো দিকে হাঁটতে থাকে। ড্রাইভার গাড়ি চালাতে থাকে। অথই কেঁদে ফেলে। তন্নি অথইকে জড়িয়ে ধরে। কাঁদিস না অথই, তোর ভাই বাচ্চা না। তন্নিকে নিয়ে বাসায় যাওয়ার পর পুরো বাসা ফাঁকা পায় অথই। আরতি শ্বশুর বাড়ি গেছে, আশা বেগম কিছু কেনাকাটা করতে গেছে, আনোয়ার অফিসে। তন্নি সোজা অথইয়ের রুমে গিয়ে শুয়ে পড়ে। অথই টেনশনে পায়চারি করছে, বেশ ক্লান্ত থাকায় একটুখানিতেই ঘুমিয়ে পড়ে তন্নি। তন্নি ঘুমিয়ে গেছে দেখে অথই ফ্যান চালিয়ে দেয়, আলো নিভিয়ে জানলার পর্দা টেনে দেয়। মেয়েটার সত্যিই একটু রেস্ট দরকার। কতক্ষণ ঘুমিয়েছে জানা নেই তন্নির, কিন্তু চোখ খুলতেই রুমটা অন্ধকার দেখে। বাইরে থেকে চেঁচামেচির শব্দ আসছে, মায়ের গলার স্বর। তন্নি ধরফরিয়ে উঠে বসে, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দরজা খুলতে যায়, কিন্তু দরজা বাইরে থেকে বন্ধ।
ওইদিকে মায়ের চেঁচামেচি বেড়েই চলেছে। তন্নি দরজা ধাক্কাতে থাকতে আর অথইকে ডাকতে থাকে, অথই দরজা খোল। কোথায় তুই? আমাকে কেন আটকে রেখেছিস? তোমাকে আমি আটকে রেখেছি, পেছন থেকে অর্ণব বলে। তন্নি চমকে পিছনে তাকায়। অর্ণব চেয়ার টেনে তাতে পায়ের উপর পা তুলে বসে আছে। আপনি কেন আটকে রেখেছেন? যেতে দিন আমায়, আমার মা ডাকছে। তন্নি কপালে ভাঁজ ফেলে বলে, অনেকক্ষণ হলো তোমার মা ডাকছে তোমায়। এবার সত্যিই তোমার যাওয়া উচিত। তারপরও তোমার বাবা সামনে কল করে যাচ্ছে। তোমার কণ্ঠ না শুনতে পেয়ে তার বেহাল দশা। পকেট থেকে একটা কাগজ বের করতে করতে বলে অর্ণব। তন্নি উত্তেজিত হয়ে ওঠে। বাবা কল করেছে? তন্নির গলা না শোনা অবধি উনি টেনশন করবে আর ইতি বেগমকে খুব বকবে। বকা খেয়ে কি ইতি বেগম আবার মারবে তন্নিকে? ভয়ে শিউরে ওঠে তন্নি। তাড়াতাড়ি দরজা খুলে দিন প্লিজ, কাঁদো কাঁদো গলায় বলে তন্নি। দিব, জাস্ট এখানে একটা সাইন করে দাও। কাগজটা তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে অর্ণব, এটা কিসের কাগজ? অথই তখন যে কথাগুলো বলল সেই কথাগুলোই এখানে লেখা আছে। এই যে অথই সাইন করে দিয়েছে, এবার তুমি করে দিলেই হবে। তন্নি ভাবে নিধিকে ওনার লাইফ থেকে সরানো ইজি হবে না। 1 সপ্তাহের মধ্যে অর্ণব নিধিকে দিয়ে এই কথা বলাতে পারবে না, এটা শিওর তন্নি। তাই আর দেরি না করে চট করে সাইন করে দেয়। অর্ণব বাঁকা হেসে তন্নির থেকে কাগজটা নিয়ে নেয়। অর্ণব চৌধুরী যা বলে সেটা করেই ছাড়ে। বলেই বাঁকা হাসে অর্ণব, আর সাথে সাথে দরজা খুলে যায়। অথই খুলছে। তুই একদম তোর মায়ের সাথে যাবি না তন্নি। ওই মহিলা একদম নচ্ছরবান্দা। এতক্ষণ ঝগড়া করলাম তবুও হাল ছাড়লো না, তোকে না নিয়ে তিনি যাবেই না। অথই কোমরে হাত দিয়ে বলে, যেতেই হবে আমায়। মা হয় উনি আমার, ভালোবাসলে উনি আমার মা, বকা দিলে উনি আমার মা, আমি যাবই অথই। দরজার কাছ থেকে শুনে সেটা ইতি বেগম দীর্ঘশ্বাস ফেলে ভিতরে ঢোকে। তন্নি তার কাছে এগিয়ে যায়। মা চলো, অথই আসছি বলেই মায়ের হাত ধরে হাঁটতে থাকে। অথই দৌড়ে এসে ওদের সামনে দাঁড়ায়। তার চোখে পানি টলমল করছে। একদম আমার তন্নির গায়ে হাত তুলবেন না আপনি। নেক্সট টাইম এমনটা দেখলে খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। বলতে বলতে কেঁদে ফেলে ইতি বেগম। অবাক হয়, একজন বন্ধু আর একজন বন্ধুকে এতটা ভালোবাসতে পারে। তন্নি অথইয়ের চোখে পানি মুছে দেয়, কপালে চুমু খায়। কালকেই তো দেখা হবে, ড্রামা শেষ কর অথই, যেতে দে, ভাল লাগছে না আর। অর্ণব গম্ভীর গলায় বলে। তন্নি অর্ণবের দিকে তাকিয়ে ভেংচি কাটে। তারপর মায়ের সাথে চলে যায়। অর্ণব হাসে। তন্নি তারেকের সাথে কথা বলতে বলতে বাসায় পৌঁছায়। তামিম দরজার কাছেই অপেক্ষা করছিল ওদের জন্য। তন্নিকে দেখে দৌড়ে যায় তন্নির কাছে। তন্নি ভাইকে কোলে নিতে যায়, ইতি দেয় না, তন্নির থেকে টেনে সরিয়ে দেয় তামিমকে। তন্নির হাসি মুখটা চুপসে যায়। তুমি আপির থেকে সরালে কেন? তামিম রেগে বলে। তোর আপি সুস্থ হোক তারপর কোলে নিবে তোকে, বলে ছেলেকে নিয়ে ভেতরে ঢুকে যায়। তন্নি দীর্ঘ শ্বাস ফেলে পিছনে যায়। তন্নি ঘুমাচ্ছে। গভীর রাতে মনে হয় তো কেউ তন্নির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তন্নি এক ছোঁয়া চিনে না। পিটপিট করে একটুখানি চোখ খুলে ইতি বেগমকে দেখে আবার চোখ বন্ধ করে ফেলে। মায়ের আদর পেতে চায় তন্নি। খুব ইচ্ছে করে মায়ের কোলে মুখ লুকিয়ে খানিকক্ষণ জাপটে ধরে রাখতে। খুব করে ফিল করতে চায় মায়ের শরীর থেকে আসা মা গন্ধটা। কিন্তু আজ অবধি কখনোই মা কাছে টেনে নেয়নি, মাথায় হাত বুলিয়ে দেয়নি, ভালোবেসে তন্নি বলে ডাকেনি। অসুস্থ হয়ে পড়ে থাকলেও কখনো এক লোক ভাত খাইয়ে দেয়নি, কখনো টিফিন বানিয়ে দেয়নি। এতে তন্নির আফসোস নেই, আছে এক বুক হতাশা। মা যে তাকে মা বলে ডাকতে দিচ্ছে এটাই তো অনেক, এতেই সন্তুষ্ট। তবে তন্নি কখনো বাবাকে নিয়ে একা স্বপ্ন দেখে না। সে শুধু বাবার স্বপ্নগুলো পূরণ করতে চায় না, সে মায়ের ইচ্ছেও পূরণ করতে চায়। মা কখনো মুখ ফুটে কিছু বললে তন্নি জীবন দিয়ে হলেও রাখবে, কিন্তু ইতি কখনোই তন্নিকে কিছু বলে না, স্বপ্ন দেখায় না, বারবার শুধু স্বপ্নগুলো ভেঙে দিতে চায়, মনোবল নষ্ট করে দেয়। ইতি বেগম তন্নির কপালে চুমু দেয়। তন্নির কপালে কপাল ঠেকিয়ে ডুকরে কেঁদে ওঠে। তন্নি খুব কষ্টে নিজেকে আটকে রাখে। তারও যে খুব কান্না পাচ্ছে, মাকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু তন্নি জানে এখন তন্নি চোখ খুললে মা চলে যাবে, আদর করবে না তন্নিকে। তাই মায়ের আদরটুকু উপভোগ করতে থাকে চোখ বন্ধ করে। ফজরের আজানের সময় প্রতিদিনকার মতো ঘুম ভেঙে যায় তন্নির। পাশে মাকে পায় না, তবুও মুখে হাসি ফোটে তন্নির। চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসছে। তন্নি আড়মোড়া ভেঙে ওঠে বসে। চটজলদি উঁচু করে নামাজটা আদায় করে নেয়। অর্ণব সারা রাত ঘুমোতে পারেনি। নিধি অনেকবার কল করেছে, অর্ণব রিসিভ করেনি। এত বছরের সম্পর্ক, অর্ণব কখনো আগে নিধিকে কল করেছে কিনা মনে নেই, কখনো নিধির হাত ধরেনি, এসব একদম ইন্টারেস্ট নেই। নিধি মাঝে মধ্যেই অর্ণবের হাত ধরে, অর্ণব কৌশলে ছাড়িয়ে নেয়। সকাল সকাল অর্ণব রেডি হয়ে গেছে, অথই এখনো ঘুমাচ্ছে। 9টার আগে তার ঘুম ছোটে না। অর্ণব রেডি হয়ে অথইয়ের রুমে চলে যায়। প্রথমেই জানলা খোলে। এক ফালি রোদ এসে পড়ে অথইয়ের চোখে মুখে। অথই চোখ মুখ কুঁচকে ফেলে, মুখের উপর হাত দিয়ে রোদ আড়াল করার চেষ্টা করে। অর্ণব মজা পায়। সে এবার রুমের লাইট জ্বালিয়ে দেয়, ফ্যান বন্ধ করে দেয়। তারপর বুকে হাত গুজে দাঁড়িয়ে পড়ে অথইয়ের চিৎকার শোনার জন্য। বেশিক্ষণ দাঁড়াতে হয় না, মিনিট দুয়েক পেরোনের অথই মা বলে এক চিৎকার দিয়ে বসে পড়ে। ঘুম তার
ছুটে গেছে, 10টায় ক্লাস আছে তোর, জলদি ফ্রেশ হয়ে নে বলেই অর্ণব শেষ বাজিতে বাজাতে চলে যায়। অথই দাঁত কটমট করে তাকিয়ে থাকে অর্ণবের দিকে। এই শয়তানের নানার সাথে আমার তন্নি সারা জীবন থাকবে কি করে? আমার তন্নি কি তো এ? অথইয়ের কথা শেষ হওয়ার আগেই অর্ণব দরজায় উঁকি দিয়ে বলে ওঠে, কোলে তুলে রাখবো, কোল থেকে নামবেই না, আর তোকে কাজের মেয়ে হিসাবে রেখে দেবো, তুই আমাদের রেঁধে বেড়ে খাওয়াবি। অথই বালিশ ফিকে মারে অর্ণবের দিকে। অর্ণব চলে যায়। তন্নি আজকে রিক্সা করে এসেছে, বাবা টাকা পাঠিয়েছে অনেকগুলো। মা আজকে তন্নিকে 3,000 টাকা দিয়েছে, আর 50 টাকা দিয়েছে খাওয়ার জন্য। টেইলারের কাছে বানাতে দেওয়া 3 পিস দুটো মজুরি দিয়ে আনবে আজ, আর 2 জোড়া জুতো কিনবে। একজোড়া নিজের জন্য, আরেক জোড়া মায়ের জন্য। ইতি বেগমের ভালো জুতো নেই, বাড়িতে পড়ে থাকা স্যান্ডেল পরেই বেড়াতে যান তিনি। তন্নিরও জুতো নেই ভালো। বাবা থাকতে 500 টাকা দিয়ে একজোড়া বাটা স্যান্ডেল কিনে দিয়েছিল, সেই একজোড়া জুতোই সে পরে। অথইয়ের বাড়ির সামনে রিক্সা মামাকে দাঁড়াতে বলে তন্নি। অথই আর অর্ণব গাড়িতে বসেছিল তন্নির জন্যই। তন্নিকে রিক্সায় দেখে ভীষণ ভালো লাগে অথইয়ের। অথি রিক্সায় উঠতে ভীষণ ভালোবাসে। অর্ণব মুখটা কালো করে ফেলে, বুঝে যায় অর্ণবের সাথে যেতে চায় না বলে রিক্সা করে এসেছে, কিন্তু অর্ণবের সাথেই যে যেতে হবে, কিচ্ছু করার নেই। অর্ণব গাড়ি থেকে নেমে যায়। অথই নামতে গিয়েও পারে না অর্ণবের জন্য। অর্ণব বড় বড় পা ফেলে ঠাস ঠাস করে রিকশায় তন্নির পাশে বসে পড়ে। এটার জন্যই তন্নি প্রস্তুত ছিল না। সে তাকিয়েছিল অথইয়ের গেটের দিকে। তার জানা ছিল না অথই আর অর্ণব গাড়িতে অপেক্ষা করছে। মামা চলেন। অর্ণব তন্নির পিছন দিয়ে হাত দিয়ে হুড় টেনে দিয়ে ধরে থাকে। তন্নি হাঁ করে তাকিয়ে আছে। অথই গাড়ি থেকে চেঁচাচ্ছে, নামতে ভুলে গেছে সে। মামা অর্ণবের কথা মতো চালাতে শুরু করে। তন্নিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে অর্ণব তন্নির ওষ্ঠদ্বয়ের মাঝে ফু দেয়। তন্নি কেঁপে ওঠে, মুখটা বন্ধ করে একটু নড়েচড়ে বসতে যেতেই পিঠে ঠেকে অর্ণবের হাতে আবারও শিউরে ওঠে। শুকনো ঢোক গেলে চোখ বন্ধ করে ফেলে। মামা যাচ্ছেন কেন? রিনরিনিয়ে বলতে চায়, কিন্তু এত আস্তে কথা বের হয়ে আসে যে মামার কান অব্দি পৌঁছায় না। ওয়েদারটা দারুণ না? হুর থেকে হাত সরিয়ে তন্নির হাতের উপর রেখে হালকা করে জড়িয়ে নিয়ে বলে অর্ণব। তন্নি অর্ণবের হাত সরিয়ে দেয়। আমি এখানে কেন? তোমার জন্য। আই নো দ্যাট। তুমি আমার সাথে পার্সোনালি কিছু সময় কাটানোর জন্য রিক্সা করে এসেছো। তোমার মনের কথা আমি বুঝতে পারি মায়াবতী। কলার টেনে বলে অর্ণব। দেখুন, সরে সবে সাইন হলো, আগে কবুল বলো, তারপর না হয় দেখাদেখি হবে। ঝাঁকড়া চুলগুলো হাতে পিছনে ঢেলে বলে অর্ণব। আপনি একটা গাধার জামাই। তন্নি গাল ফুলিয়ে মুখ ঘুরিয়ে বসে আছে। অথই আর বাবা ছাড়া কখনো কারো কথায় গাল ফুলায়নি, ন্যাকামি করেনি। মানুষ তার পছন্দের মানুষের সামনেই ন্যাকা হয়ে ওঠে, তাদের সামনেই ঢং করতে ইচ্ছে করে। অসহায় মানুষগুলোকে কেউ একটু আহ্লাদি করলে তারা আহ্লাদে আটখানা হয়ে যায়। রিক্সা ছুটে চলছে অজানা উদ্দেশ্যে। কলেজ পেরিয়ে গেছে অনেকক্ষণ হবে। তন্নির সেদিকে খেয়াল নেই। অর্ণব তন্নিকে দেখতে ব্যস্ত। আর তন্নি প্রকৃতি, খুব সাধারণ তন্নি, সাধারণের থেকেও সাধারণ। এই যে গায়ে 2 ফিতার স্যান্ডেল, সাদামাটা ঢোলা কালো রঙের সালোয়ার, সাদা কালো মিশ্রণের সুতি কামিজ, কালো রঙের সুতি ওড়নাটা কপাল অব্দি ঘোমটা টানা, উঁচু নাকটার উপর কালো ডার্ক পিম্পলস, চোখের নিচে ডার্ক সার্কেল, কপালে ওয়ান টাইম ব্যান্ডেজ, ঠোঁট দুটো শুষ্ক। এত সাধারণ একটা মানুষকে অর্ণবের কাছে অসাধারণ লাগছে। মনে হচ্ছে এর থেকে সুন্দর এই দুনিয়ায় আর কিছু হতে পারে না। হাতের নখগুলো খুব ছোট, হাতের বুড়ো আঙুল কুচি কুচি কাটার দাগ, বোঝাই যাচ্ছে নিয়মিত তরকারি কাটার জন্য এমনটা হয়েছে। অর্ণব তন্নির হাতের উপর নিচের হাতটা রাখে। তন্নি সরু চোখে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তাকিয়েই ছিল, তাই দুজনের চোখাচোখি হয়ে যায়। তন্নি চোখ নামিয়ে হাতটা সরিয়ে নিতে চায়। অর্ণব আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঠুকিয়ে শক্ত করে ধরে। আরও একটু তন্নির কাছে ঘেঁষে বসে তন্নির মাথার সাথে নিজের মাথাটা ঠেকিয়ে বলে, ইউ নো হোয়াট, আমি না ছাড়লে তুমি কখনোই ছাড়তে পারবে না। তন্নি নিজের মাথা সরিয়ে নেয়, ঠোঁট বাঁকায়। তারপর অর্ণবের হাত চিমটি কাটে, তাতে অর্ণব আরও শক্ত করে ধরে। তন্নি হতাশ হয়, ফোঁস করে শ্বাস ফেলে বলে, গন্ডারের শক্তি যে আপনার, ছাড়তে পারবো কিভাবে? তাহলে চেষ্টা কেন করো? থাকো না আমার হয়ে, সব কষ্ট আকাশে উড়িয়ে দেবো, আদরের চাদরে মুড়িয়ে রাখবো, পাক্কা প্রমিস। তন্নি কথা বলে মাথা নিচু করে ফেলে। অর্ণব নিজেই ছেড়ে দেয় তন্নির হাত, পিঠের উপর হাত দিয়ে তন্নির মাথাটা নিজের কাঁধের উপর রাখে। তন্নি সরাতে চায়, অর্ণব সরাতে দেয় না। চোখ বন্ধ করে তন্নিকে বলে, ফিল করো অথইয়ের। তন্নি বাতাস খাও, নড়াচড়া করলে ধাক্কা দিয়ে ফেলে দেবো। ঠান্ডা গলার হুমকিতে তন্নি ভয় পায়, বরং চোখ বন্ধ করে নেয়। এইরকম একটা কাঁধ তন্নির ভীষণ প্রয়োজন ছিল। তন্নি নিজেও জানে এই কাঁধটা তার জন্য পার্মানেন্ট না, এই কাঁধটাতে তার অধিকার নেই। তবুও কেন জানি মুহূর্তটাকে নষ্ট করতে ইচ্ছে করছে না। অর্ণব আনমনে হাসে, জোরে শ্বাস টেনে বলে ওঠে, আচ্ছা মায়াবতী, আমাদের প্রিন্সেসের কি নাম রাখা যায় বলো তো? আমি কিন্তু ডিসাইড করে ফেলেছি, অর্ণবের প্রিন্সেস অনি। কিউট না নেমটা? হুম, খুব সুন্দর।
আমরা না জলদি জলদি বেবি নিয়ে ফেলবো। একদম লেট করব না। তন্নি ভ্রু কুঁচকে কাঁধ থেকে মাথা তোলে। বাচ্চা কাচ্চা নিয়েও ভাবা হয়ে গেছে এর। শুরু চোখ তাকায় অর্ণবের দিকে। হোয়াট? অর্ণব ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করে, আপনি আমার পিছু ছাড়বেন কবে? যেদিন অন্য কাউকে মনে ধরবে। অর্ণবের সোজাসাপটা জবাবে তন্নির ভীষণ রাগ হয়। লোকটা জাস্ট তন্নিকে ব্যবহার করছে, এর বেশি কিছু না। মামা, রিকশা থামান। সাথে সাথে রিকশা থেমে যায়। তন্নির হাতের মুঠোয় থাকা 50 টাকা রিকশাওয়ালার হাতে গুঁজে দিয়ে হর্ন নিয়ে হাঁটতে থাকে। অর্ণব 2 মিনিট বসে থাকে। হঠাৎ রেগে গেল কেন? রিকশাওয়ালা টাকার দিকে এক পলক তাকিয়ে অর্ণবের দিকে তাকায়। অর্ণব নিজের পকেট থেকে টাকা বের করে 100 টাকার নোট ওনার হাতে ধরিয়ে দেয়। তন্নির দেওয়া 50 টাকা নিয়ে দৌড়ে চলে যায়। হঠাৎ করে তন্নির সামনে বাইক থামায় সাগর। আরে তন্নি, তুমি এইদিকে? আপনি কলেজে যাচ্ছেন? আমাকে নিয়ে যান। বলেই সাগরের পিছনে বসে পড়ে। সাগর ভীষণ খুশি হয়। অর্ণব এই দৃশ্য দেখে হাত মুঠ করে ফেলে। রাগে সারা শরীর কাঁপছে। তোমাকে আমি শেষ করে ফেলবো মেয়ে। অথৈয়ের মনে বিশাল বড় দুর্বলতা আছে সাগরের প্রতি। এটা 2 বছর যাবৎ নিজের অনুভূতি নিজেই বুঝতে পারছিল না, কখন তন্নিকে জানায়নি। কিন্তু ইদানিং বুঝতে পারে। গাড়ি নেমে কলেজের বাঁ পাশের বড় বটগাছটার নিচে তন্নির জন্য অপেক্ষা করছিল অথৈ। আধ ঘন্টা অপেক্ষা করার পর দেখতে পায় কলেজের গেট দিয়ে ঢুকছে সাগরের বাইকে। আর তার পিছনে তন্নি। বুকটা ধক করে ওঠে অথৈয়ের। কখনো সাগরকে কোনো মেয়ের সাথে দেখেনি অথৈ। মেয়েদের থেকে অনেকটা ডিসট্যান্স মেইনটেইন করে চলে সে। কয়েকবার তন্নির সাথেই কথা বলতে দেখেছে, কিন্তু কখনো জেলাস ফিল হয়নি। কিন্তু আজকে সাগরের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে কেন জানি বুক ধড়ফড় করছে অথৈয়ের। মনে হচ্ছে সাগর সুখে আসছে। অথৈকে লক্ষ্য করে সাগর একদম অথৈয়ের সামনে বাইক থামায়। তন্নি নেমে পড়ে। সাগর চুল ঠিক করতে করতে অথৈয়ের দিকে তাকিয়ে বলে, তোমার বন্ধুকে নিয়ে আসলাম, থ্যাংক ইউ বলো। সাগরের ঠোঁটের কোণে এই হাসিটা বারবার ঘায়েল করে অথৈকে। তার ঠোঁটেও হাসি ফোটে। তন্নি অথৈয়ের হাত জড়িয়ে বলে, ধন্যবাদ ভাইয়া, আপনার এই উপকার আমি কখনো ভুলব না। অথৈ রানী বলবে না যে? তার কলিজাকে সহিসামতো তার কাছে পৌঁছে দিলাম। অথৈ মাথা নিচু করে ঠোঁট কামড়ে হাসে। অনেকগুলো ধন্যবাদ। সাগর শব্দ করে হেসে ওঠে। তন্নিও হাসে। ক্লাসে যাও, ক্লাসে মেবি শুরু হয়ে গেছে। সাগর হাত নাড়িয়ে বাই বলে চলে যায়। ক্লাস শেষে টেইলার্সের দোকানে যায় তন্নি একা, কারণ অথৈ গেছে তার বাবার অফিসে। সে আজকে দুপুরের খাবার না নিয়েই চলে গেছে, তাকে খাবার দিতে গেছে। তন্নির ধারণা ছিল দুটো 3 পিসের মজুরি নেবে 1000-এর বেশি, কিন্তু তারা মাত্র 400 টাকা নিল। তন্নি মুখে মুখে তর্ক করতে পারে না, তাই কিছু বলতে পারেনি। জামা দুটো কেনার সময়ও তন্নির অবাক লাগছিল, কারণ এত সুন্দর সুন্দর দুটো 3 পিস মাত্র 2000 টাকায় দিয়ে দিল। মনের মধ্যে হাজারটা প্রশ্ন নিয়ে তন্নি হাঁটতে থাকে। তন্নি যেতেই অথৈ আড়াল থেকে বের হয়ে আসে। তন্নির আত্মসম্মান অনেক প্রখর। অথৈ কিছু দিলে সে কখনোই নেবে না, উল্টে কষ্ট পাবে, তাই কখনো কিছু দেয় না। অথৈ আগে থেকে দোকানদারের সাথে কথা বলে রেখেছিল, তাই 6000 টাকার 3 পিস দুটো 2000 দিয়ে দিয়েছিল। বাকি টাকা অথৈ পরে দিয়ে দিয়েছে। আর মজুরি দুইটার 1500 টাকা, এটাও অথৈ দেবে। সরি জান, তোকে কখনো একা ছাড়বো এটা হতে পারে? তুই আমার খুব আদরের, তোর জন্য আমি জীবনটাও দিতে রাজি। তোর সামনে মিথ্যে বলতে পারি না বলে তোকে একা পাঠিয়েছি। অথৈ বিড়বিড় করে বলে। তন্নি আনমনে হাঁটছে। এমন সময় কেউ ডেকে ওঠে, অনির মাম্মা। তন্নি চমকে যায়। তন্নি পিছন ফিরে তাকায়। গাড়িতে বসে ডাকছে অর্ণব। তন্নির বিরক্ত লাগে। এই লোকটার কি আর কোনো কাজ নেই? চাকরি বাকরি কি আছে? কিছু করবে না? সারাক্ষণ কি তন্নির পিছনে এভাবেই পড়ে থাকবে? অর্ণবের ঠোঁটে সিগারেট, সাথে ড্রাইভার নেই। সে নিজের ড্রাইভিং সিটে বসে আছে। সিট বেল্টটাও বাঁধেনি। ঝাঁকড়া চুলগুলো পাখির বাসার মতো লাগছে। সাদা শার্টের 3টা বোতাম খোলা। ফর্সা বুকের কালো লোমগুলো উকি দিচ্ছে। এতটা অভদ্রতা কখনোই দেখেনি অর্ণবকে। ইনফ্যাক্ট কখনো সিগারেট খেতেও দেখেনি। তন্নি এগোবে না কি হাঁটবে বুঝতে পারছে না। বেশ দোটানায় পড়ে গেছে। ব্যাগটা শক্ত করে ধরে ঠোঁট কামড়ে চিন্তা করে যাচ্ছে। অর্ণব বিরক্ত হয়। এভাবে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকার কোনো মানেই হয় না। দরজাটা লাথি দিয়ে খুলে মুখ বের করে নেয় অর্ণব। শক্ত চোখে তাকিয়ে বলে, কোলে করে আনতে হবে? ব্যাস হয়ে গেল। তন্নি সুরসুর করে চলে আসে। পিছনের সিটে বসতে যাবে তখনই হুড়মুড়িয়ে অথৈ চলে আসে। তন্নির সামনে দাঁড়ায়। রীতিমতো হাঁপাচ্ছে মেয়েটা। তন্নি ভ্রু কুঁচকে তাকায়। তুই এখানে? তুই জুতো কিনবি না? চল চল, ওই সামনেই ভালো দোকান আছে। তন্নির হাত ধরে বলে। অর্ণব ফোঁস করে শ্বাস ফেলে। এটাই বাকি ছিল, কাবাব মে হাড্ডি, না হলে তোর চলবে না। গম্ভীর গলায় বলে অর্ণব। অথৈ তাকায় অর্ণবের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসে। এই হাসিটাই তন্নি ভালোবাসে। অথৈ হাসলে তার ঠোঁটের একপাশে একটুখানি গর্ত হয়ে যায়, যেটা অথৈয়ের কিউটনেস আরো বাড়িয়ে দেয়। তন্নির ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। অথৈ
তার কপালে পড়ে থাকা চুলগুলো একটু টেনে ঠিক করে নেয়। নীল লেডিস শার্টের কলার টেনে অর্ণবের দিকে একটুখানি ঝুঁকে বলে, ব্রো, একটা দিন কিন্তু চলে গেল, বাকি 6 দিন। লেটস ট্রাই। আমার কিউট সুইট তন্নি কিন্তু হাতফোঁস আর এক ব্যাটার হাত ধরে ফেলবে বলেই খিলখিল করে হেসে ফেলে অথই। অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তুই কি আমার বোন? আপাতত না, তন্নির জান। সব সামনে থেকে তোর গা থেকে পচা গন্ধ আসছে। তাহলে বোঝ আমার তন্নি কিভাবে তোকে সহ্য করবে। তোর পারফিউম এতটাই বাজে, তোকে জাস্ট বোঝানোর জন্য চুরি করে একটুখানি মেখেছিলাম আজকে। তন্নি থেকে ডিস্টেন্স মেনটেন করে চলবি। অর্ণব দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে তাকায় অথইয়ের দিকে। ডিরেক্টলি অর্ণবকে অপমান করলো। তোকে আজকে আমি। অর্ণব গাড়ি থেকে নামতে নামতে অথই তন্নির হাত ধরে দৌড় দেয়। কেনাকাটা শেষ করে বেরিয়ে দেখে অর্ণব এখনো ওখানেই দাঁড়িয়ে আছে। অথই ঠোঁট টিপে হাসে। ভাই যে তার পুরোপুরি তন্নিতে মজে গেছে ভালোই বুঝতে পারছে। তন্নি অথইয়ের দিকে তাকায়। তোর ভাই এমন কেন করে? কেন আবার চুমু টুমু দিছে নাকি? অথই ভুরু নাচিয়ে জিজ্ঞেস করে। আবার চুমু দিতে আসলে মুখ সেলাই করে দিব আমি। সুই সুতো নিয়ে আমি তোর পিছনে আছি। অথই হেসে বলে। অর্ণব ওদের দেখে নেমে আসে। এতক্ষণ লাগে কেনাকাটা করতে? তন্নি মুখ বাঁকিয়ে বলে, সাগর ভাই আসছিল, তার সাথে ডেটিংয়ে গিয়েছিলাম। অর্ণব রেগে তন্নির দিকে দু পা এগিয়ে আসে। জাস্ট ইমাজিন, তোমার মুখটা আমি ভেঙে দিয়েছি, তখন তুমি সাগর নামটা মুখে নিবে কিভাবে? তন্নি গাল ফুলিয়ে গাড়িতে বসে পড়ে। অথই তাকিয়ে আছে খানিকটা দূরে। সাগর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এদিক পিছন ফিরে কারো সাথে কথা বলছে। অর্ণব মাথায় টোকা দেয় অথইয়ের। অথই চোখ ফিরিয়ে নেয়। গাড়িতে বস। ওইদিকে কি? অথই শেষবার সাগরের দিকে তাকিয়ে গাড়িতে বসে। গাড়ি চলছে আপন গতিতে। তন্নি গাড়িতে থাকা ছোট আয়নাটায় অর্ণবের দিকে তাকিয়ে আছে। লোকটার চোখ মুখ শক্ত, কোনো দিক না তাকিয়ে সোজা ড্রাইভ করে যাচ্ছে। তন্নি মনে মনে ভাবে, সাগর বলার জন্য কি এতটা রেগে গেছে? অথই জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। খানিকক্ষণের মধ্যেই ওরা চলে আসে অথইয়ের বাসার সামনে। আমি বাসায় যাব অথই। না না, আমি আন্টিকে কল করে বলে দিয়েছি আজকে তুই বাসায় যাবি না, সারপ্রাইজ আছে তন্নি। অথই তন্নির হাত থেকে ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে গাড়ি থেকে নেমে পড়ে। জলদি আয় বলেই সে চলে যায়। অর্ণব সোজা হয়ে বসে আছে। তন্নি অর্ণবের দিকে এক পলক তাকিয়ে নামতে যায়। তখনই অর্ণব শক্ত গলায় বলে ওঠে, সাগরকে খুব পছন্দ? তন্নি এটার জন্য প্রস্তুত ছিল। জানা ছিল এমন প্রশ্নই করা হবে। তাই সে আয়েশ করে বসে। কিছু কথা বলবে অর্ণবকে। আর কথাগুলো সাজিয়েও নিয়েছে ভিতরে ভিতরে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলা শুরু করে। দেখুন। অর্ণব হুট করে সিট টপকে পিছন চলে আসে। তন্নির মুখোমুখি বসে। সেও আগ্রহ নিয়ে শুনতে চায়। তন্নি চমকে ওঠে। পরে ভেবে নেয় লোকটা তো এমনই। আপনার সাথে আমাকে কখনোই মানায়নি। আপনি হয়তো আমার সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছেন। অর্ণব গালে হাত দিয়ে বলে, তুমি সুন্দর? তন্নি হকচকিয়ে যায়। কোনো রকম তো, একটুও সুন্দর না তুমি। তোমার থেকে ঐশ্বরিয়া বেশি সুন্দর। তন্নি দীর্ঘশ্বাস ফেলে। আমি সুন্দর না, কিন্তু তবুও আপনি আমায় বিয়ে করতে চাইছেন? কবে চাইলাম? অর্ণব কপালে ভাঁজ ফেলে বলে। তন্নি আবার অপ্রস্তুত হয়ে যায়। পাল্টিবাজ কোথাকার। সেই দিন চেয়েছেন? চাইনি কখনোই। তোমাকে আমি অনির মাম্মা বানাতে চেয়েছি। ওই তো একই হলো। হলো না? ব্রাজিল আর আর্জেন্টিনা কি এক? আপনি একটা যা ইচ্ছে তাই। কিচ্ছু বলার নেই আপনাকে। তাহলে চুপচাপ হয়ে যাও অনির মাম্মা। অনি দ্রুত আসতে চলেছে। নিজের মেয়ের সাথে শত্রুতা করো না। অনি সহ্য করলেও আমি কিন্তু করব না। তন্নি নামতে যায়। অর্ণব তন্নির হাত ধরে। তন্নি চোখ পাকিয়ে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তন্নির হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখে। এমনিতে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই, শুধুমাত্র অনির কথা ভেবে একটুখানি ছ্যাঁচড়ামি করি। অনি একবার চলে আসুক, তারপর তোমাকে চিড়িয়াখানায় রেখে আসবো। বলতে বলতে মুখটা তন্নির দিকে এগিয়ে নেয়। খুব কাছাকাছি আসতেই তন্নি অর্ণবকে ধাক্কা দিয়ে নেমে যায়। শয়তান বেডা। অর্ণব ঠোঁট কামড়ে হেসে ফেলে। মুখোমুখি বসে আছে নিধি অর্ণব। অর্ণবের পাশে আনোয়ার। মূলত আনোয়ার এনেছে নিধিকে। রাস্তায় না কি দেখা হয়ে গেছিল দুজনের। আজকে একটা স্পেশাল ডে, তাই তার মনে হলো নিধিকে নিয়ে আসা দরকার। অর্ণব প্রথমে রেগে গেলেও পরে খুশি হয়েছে, কারণ নিধির সাথে কথা বলার আছে। আশা ৩ মগ কফি এনে রাখে টি টেবিলে। তারপর স্বামীর পাশে বসে হাসি মুখে তাকায় নিধির দিকে। আনোয়ার অর্ণবের শক্ত চোখ মুখের দিকে এক পলক তাকিয়ে কফির মগ হাতে নিয়ে তাতে চুমুক দেয়। আজকে কফিতে চিনি পড়েছে বেশি। খেয়ে বেশ আরাম পাচ্ছেন উনি। এমনিতে প্রতিদিন তেতো চা কফি গিলতে হয়। মুখে কফি নিয়ে চোখ বন্ধ করে আয়েশ করে গিলছেন উনি। চোখে মুখে ফুটে উঠছে তৃপ্তির হাসি। অর্ণব বাবার এক্সপ্রেশন দেখে বিরক্ত। দেশে এসেছে পর থেকেই সারাক্ষণ এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে। পড়ালেখা শেষ করে এসেছে কি বাংলাদেশে মাঠঘাট দেখার জন্য? নিধি বিরক্ত হয়। এই ভাষণ শোনার জন্য এসেছে নাকি সে? তবুও ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তোলে। একটু হলেও তাল মেলাতে হবে। পাপা, সবে কয়েকদিন হলো এসেছি, চাকরি খুঁজতে হবে তো।
এমনিতে তো বাবা বলে ডাকো, এখন হবু বউয়ের সামনে পাপা, গিরগিটির থেকেও তো ভয়ঙ্কর তুমি। অর্ণব ভুরু কুঁচকে বাবার দিকে তাকায়, নিধি হেসে ফেলে। অর্ণব কফির মগ নামিয়ে আগের জায়গায় ফিরে দেয়। আমি যাব, কথা শেষ। আনোয়ার তাড়াহুড়ো করে বলে, আসলে কথাই তো বললাম না এখনো। অর্ণব সোজা হয়ে বসে, আশা বাঁকা চোখে স্বামীর দিকে তাকায়। চাকরি নিয়ে কিছু বললে সে এবার কড়া কথা শোনাবে, এটাই তার মতলব। কিন্তু তার সেই মতলবে এক বালতি পানি ঢেলে দিয়ে আনোয়ার বলে ওঠে, এই সপ্তাহের মধ্যে আমার অফিসে জয়েন করবা, দেন পরের সপ্তাহে তোমাদের বাগদত্তা সেরে ফেলবো। নিধির খুশি আরও দেখে কি, তার নাচতে ইচ্ছে করছে, তবুও ঠোঁট কামড়ে নিজের খুশি আটকায়। আশা চিন্তিত হয়ে পড়ে, এত দ্রুত ছেলের বিয়ে? মুখ ফসকে বলেই ফেলে, একটু বেশি তাড়াহুড়ো হয়ে গেল না? আশা, আর কত অপেক্ষা করাতে চাও ছেলেকে? বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে তার। আশা আনোয়ারের দিকে দাঁত কটমট করে তাকায়। উনি সেদিকে পাত্তা না দিয়ে কফি খাওয়ার মন দেয়। এমনিতেও গুরুত্বপূর্ণ কথা বলতে গিয়ে কফি প্রায় ঠান্ডা হয়ে গেছে, বাকিটা ঠান্ডা করতে চাইছে না। বিয়ে করে নিয়েছি অলরেডি, এবার বাসায় বাসর বাকি, সেটার ব্যবস্থা করো, বলেই ওঠে হন নিয়ে চলে যায় অর্ণব। আশা শুকনো ঢোক গেলে রান্নাঘরে চলে যায়। আনোয়ার বিষম খায়, আর নিধি চিন্তিতে পড়ে যায়। তাদের তো বিয়ে হয়নি, তাহলে অর্ণব কার কথা বললো? কাকে বিয়ে করছে সে? অথই, আরতি আর তন্নি তিনজন মিলে কেক বানাচ্ছে, চকলেট কেক। অর্ণবের ভীষণ প্রিয়। তন্নি কখনো কেক বানায়নি, তাই আরতির থেকে শিখছে। ও অথই অনেকক্ষণ যাবৎ ছটফট করছে ছাদে যাওয়ার জন্য, কারণ সেখানেই সাজানো হবে কেক কাটার জন্য। কিন্তু আরতি যেতে দিচ্ছে না, তার কথা কেকের কাজ খানিকটা শেষ করে তারপর তিনজন একসাথে যাবে। আশা কয়েকবার রান্নাঘরে ঢুকতে চেয়েও পারেনি, তাকে কেউ এলাও অ্যালাও করছে না, তাই সে আশেপাশে ঘুরঘুর করছে। অর্ণব রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে, তাই নিধি সেখান থেকে ফিরে এসেছে। এখন একা একা বোরিং লাগছে, তাই আশা বেগমকে খেয়াল করে সেখানে আসে। আন্টি, আপনি ভিতরে যাচ্ছেন না কেন? হাসি মুখে বলে নিধি। আশা পা থেকে মাথা পর্যন্ত নিধিকে দেখে। আগের দিনের ড্রেস আপ মেনে নিয়েছিল, ঠিক আছে বলে, কিন্তু আজকে হাত কাটা টপস পরেছে। সেও হেসে বলে, ওরা কেক বানাচ্ছে, আমাকে অ্যালাউ করছে না। কেক কেন? তুমি জানো না? আমি কি করে জানবো? আমার ছেলের জন্মদিন, তুমি ভুলে গেছো? ও সরি আন্টি, ভুলে গেছিলাম আমি। আমার নিজের বার্থডে ছাড়া আর কারো বার্থডের কথা মনে থাকে না। এনিওয়ে, আমি যাই বার্থডে বয়কে উইশ করে আসি। নিধি যেতে নেয়। আশা ডাকে, আমার মেয়েরা তার ভাইকে সারপ্রাইজ দিতে চায়, এখন উইশ করো, সারপ্রাইজ নষ্ট করে দিও না। আশা মনে মনে ক্ষুব্ধ হয়, কেমন ভালোবাসে যে প্রেমিকের বার্থডেটা মনে করে রাখতে পারে না। আদৌ এই মেয়েটা তার ছেলেকে ভালোবাসে তো? কেক মোটামুটি তৈরি হতে দিয়ে ওরা ছাদে চলে যায়। তিনজন মিলে মুহূর্তের মধ্যে সুন্দর করে সব সাজিয়ে ফেলে। সবকিছু সাজাতে সাজাতে রাত ৮টা বেজে যায়। তারপর সবাই মিলে খেতে বসে। অর্ণব তন্বীর পাশে এসে বসেছে, নিধি সামনাসামনি বসেছে। অথই আর আরতি গল্প করছে আর খাচ্ছে, নিধিও নিজের মতো খেয়ে যাচ্ছে। তন্বী মাথা নিচু করে মুখে খাবার পুড়ছে। অর্ণব মুচকি এসে তন্বীর পায়ের উপর নিজের পা রাখে। তন্বী চমকে চোখ দুটো বড় বড় করে তাকায় অর্ণবের দিকে। অর্ণব তন্বীর দিকে খানিকটা এগিয়ে বসে। খাইয়ে দাও আমায়। নিজের বাঁ হাতটা তন্বীর বাঁ হাতের উপর রাখে। তন্বী মুখে খাবার ছিল না, চিবিয়েই গেলে ফেলে, গলার স্বর নিচু করে ফেলে। সবাই এখানে কি করে খাওয়াবো? তার মানে তুমি আমাকে খাওয়াতে চাও? তন্বী আবারও চমকে ওঠে, সত্যিই তো, সে কি ওকে খাওয়াতে চায়? আমি কি খাবার নিয়ে রুমে চলে যাব? অর্ণব আবারও জিজ্ঞেস করে। তন্বী অসহায় চোখে তাকায় অর্ণবের দিকে। ওকে খাইয়ে দিতে হবে না, নিজে থেকে তাহলে আমার হাত ধরো। অর্ণব বলা মাত্রই তন্বী অর্ণবের আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল ঢুকিয়ে দেয়। অর্ণব মুচকি হেসে সবার দিকে এক পলক তাকিয়ে হুট করে তন্বীর কপালে চুমু দেয়। সেকেন্ডের মধ্যে ঘটে যায় সবকিছু। তন্বী স্তব্ধ হয়ে যায়। অর্ণব স্বাভাবিকভাবেই খেতে থাকে। তন্বীর খাওয়ার 12টা বেজে যায়। সে এখনো ঘর থেকে বের হতে পারছে না। হৃৎপিণ্ড ধুকপুক করছে। মনে হচ্ছে এখানে অর্ণবের ভেজা ঠোঁট দুটো কপালে লেগে আছে। খোঁচা খোঁচা দাড়ির ছোঁয়া হৃদয়কে অস্থির করে তুলেছে। অর্ণব খাবার মুখে পুরে এক পলক তাকায় তন্বীর দিকে। তন্বীর অবস্থা দেখে বাঁকা হাসে, তারপর অথৈকে উদ্দেশ্য করে বলে, অথই তোর তন্বীকে বলে দিস লজ্জা না পেতে। লজ্জা পেলে তাকে অনির মাম্মামের মতো লাগে। সকলে তাকায় অর্ণবের দিকে। তন্বী চোখ চোখ মুখ খিচে মাথা নিচু করে ফেলে। তোকে দেখতে কে বলেছে? সামনে নিধি আপু আছে, তাকে দেখ, কি কিউট সুইট। তার থেকে তো আমারই চোখ ফিরছে না। তোর চোখ ফিরলো কি করে? ভাই, তুই নিধি আপুর সাথে চিট করছিস না তো? নিধি আপুকে রেখে অনির মাম্মামের প্রেমে পড়ে যাসনি তো? জাতি কিন্তু মানবে না, তোর পিছনে স্ট্যাম্প মেরে লিখে দেবে অর্ণব চৌধুরীর চরিত্রে সমস্যা আছে, গণধোলাইও দিতে পারে। অথইয়ের কথা শুনে অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তন্বী খিলখিল করে হাসে ওঠে। নিধি ভ্রু কুঁচকে ফেলে। তন্বীর হাসি দেখে প্রাণ জুড়িয়ে যায় অর্ণবের। তোমার হাসি খুব সুইট।
অর্ণবের কথা শুনে তন্নির হাসি বন্ধ হয়ে যায়। আরতির আপাতত এদিকে মন নেই, সে ফোন দেখছে। অথই আর তন্নি দুজন শাড়ি পরছে। তন্নিকে মূলত জোর করেই শাড়ি পরিয়েছে অথই। কালো সিল্কের শাড়িতে তন্নিকে বেশ মানিয়েছে। কালো শাড়ি, ছোট হাতের ব্লাউজ, লম্বা চুলগুলো বিনুনি গেঁথেছে, ঠোঁটে হালকা লিপস্টিক আর চোখে কাজল, 2 হাত ভর্তি কালো চুড়ি। ব্যাস, তন্নি রেডি। এবার তন্নিকে কেক সাজানোর জন্য রুম থেকে বের করে দেয় অথই। অর্ণব কালো শার্ট পরে রেডি হয়ে রুম থেকে বের হয়ে কী হচ্ছে জানা নেই তার, তবে এইটুকু বুঝতে পারছে তার জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। প্রথম দিনের মতো সামনে তাকাতেই অর্ণবের হাত লাফিয়ে ওঠে। কালো শাড়িতে তার মায়াবতী অর্ণব জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। এই মেয়েটা আমাকে পাগল করেই ছাড়বে, বিড়বিড় করে বলে অর্ণব। তারপর লম্বা শ্বাস টেনে বড় বড় পা ফেলে তন্নির সামনে যায়। তন্নি কিছু বলতে যাবে তার আগেই হাত ধরে টানে নিজের রুমে নিয়ে দরজা আটকে দেয়। এটা দেখতে পায় নিধি। নিধির সন্দেহ ঠিক ছিল, কিছু একটা চলছে এদের মধ্যে, কোনো একটা কাহিনী আছে। বদ্ধ রুমে দুটো ছেলে মেয়ে একসাথে, তারপরও সেই ছেলেটা নিধির হবু বর। ধপ করে মাথা গরম হয়ে যায় নিধির। এর একটা হেস্তনেস্ত সে করবেই, অর্ণবকে সে ছাড়বে না, লড়াই করতে হয় করবে। 5টা বছর সহ্য করে যাচ্ছে, আঠার মতো পিছনে লেগেছিল শুধুমাত্র বিয়ে করার জন্য। এত অবহেলা, অপমান, সবকিছুর বদলা এত সহজে ছাড়বে না। নিধি অর্ণবের রুমের বাইরে থেকে ছিটকেনি লাগিয়ে চলে যায় আশা বেগমকে ডাকতে। অর্ণব তন্নিকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে এক হাত তন্নির মাথার উপর দিয়ে দেওয়ালে, আর এক হাত তন্নির কোমরে দিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তন্নির কাজল কালো চোখের দিকে। তন্নি মাথা নিচু করে আছে, তার বুক কাঁপছে। কেউ দেখে নিলে কি হবে? তন্নি শুকনো ঢোক গেলে রিনরিনিয়ে বলে, প্লিজ যেতে দিন আমায়, কেউ দেখে ফেলবে। অর্ণব বাঁকা হাসে। কথা বলার সময় মেয়েটার টকটক লাল উষ্ট্রদ্বয় কিভাবে নড়ছে এটাও লক্ষ্য করতে ভোলেনি অর্ণব। এই মেয়েটার শিরায় শিরায় মুগ্ধতা মিশে আছে। অর্ণব নিজের হাতটা তন্নির ডান গালে রাখে, শিউরে ওঠে, চোখ বন্ধ করে নেয় মেয়েটা। অর্ণব মুখ খানিকটা এগিয়ে নিয়ে বলে, কেউ আসবে না মায়াবতী, এখানে শুধু তুমি আর আমি। অর্ণবের নেশালো কণ্ঠের আওয়াজে শুন বুক কাঁপতে থাকে তন্নির। সে ফট করে বলে ওঠে, আমি আপনার বোনের মতো। অর্ণবের মেজাজ বিগড়ে যায়। এর সাথে রোমাঞ্চ কখনো সম্ভব? গাধা একটা। ফোঁস করে শ্বাস টেনে তন্নিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অর্ণব। তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায়। লোকটার হুটহাট বিহেভিয়ার মেনে নিতে সময় লাগে তন্নির। লোকটা প্রচণ্ড পরিমাণ লম্বা, 5 ফিট 11 ইঞ্চি হাইটের, 80 কেজি ওজনের একজন সুঠাম দেহের পুরুষ। আর সেখানে তন্নি সোজা 5 হাইটের, 38 কেজি ওজনের পিচ্চি একটা মেয়ে। তাই অর্ণব খুব সহজেই 2 হাত তন্নিকে নিজের সাথে মিশিয়ে নিতে পেরেছে। তন্নির মাথাটা পড়েছে একদম অর্ণবের হৃৎপিণ্ডের উপরে। হৃৎপিণ্ডের ধুকপুকানি খুব ভালো করেই টের পাচ্ছে তন্নি। কেন জানি মনে হচ্ছে ধুকপুকানির সাথে একটা নামই ভেসে আসছে, সেটা মায়াবতী। তন্নি বড় করা চোখ দুটো বন্ধ করে নেয়। অর্ণবের শরীর থেকে আসা কড়া পারফিউম ঘ্রাণ নিতে থাকে, সাথে হার্টবিটের শব্দ। তন্নির শরীর মৃদু কাঁপছে, বুকের ভিতর কেউ ডাম বাজাচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে রিনরিন করে বলে, কি করছেন? প্লিজ ছাড়ুন। অর্ণব এটারই অপেক্ষায় ছিল। আরও একটু শক্ত করে ধরে বলে, কাঁপছো কেন অথইয়ের তন্নি? আর সো কুল্ড বনু। অথইকে হাঁ করলে সে খুশি হয়, আমাকেও জাপটে ধরে। বাট তুমি কেন কাঁপছো? রিজন কি? তন্নি কি উত্তর দেবে বুঝতে পারছে না। লোকটার সাথে একদম লেপ্টে গেছে, শ্বাস টানতেও কষ্ট হচ্ছে, লজ্জায় অস্বস্তিতে ঘেমে যাচ্ছে। তন্নির থেকে উত্তর না পেয়ে অর্ণব আবারও বলে ওঠে, অ্যান্সার মি। তন্নি কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, আমি আপনার বোন না, প্লিজ ছাড়ুন। অর্ণব হেসে ফেলে তন্নির মাথায় চুমু খেয়ে বলে, তুমি আর অথই বন্ধু? বন্ধু ভাই বাচ্চার বাবা হতে পারে, বোন নয়। তুমি আমার অনির মাম্মা, একমাত্র মায়াবতী, যাকে সারা জীবন এভাবেই আগলে রাখবো আমি। তন্নির কলিজা ঠান্ডা হয়ে যায়। বড্ড আপন লাগছে লোকটাকে। নিজে থেকে জড়িয়ে ধরতে ইচ্ছে করছে, কিন্তু এটা তন্নি কখনোই পারবে না। নিধি আশা বেগমকে ধরে নিয়ে আসে। তিনি প্রচণ্ড বিরক্ত। এমনিতেই মেয়েটাকে ভালো লাগছে না তার। তার ছেলের জন্মদিন, অথচ মেয়েটার মধ্যে কোনো আনন্দ নেই। এই নাকি আবার তার ছেলেকে বিয়ে করবে। এখানে কেন নিয়ে আসলে আমায়? খানিকটা রেগে গেল আশা। এই রুমে আপনার ছেলে আছে সেটা জানি আমি। আপনার ছেলের সাথে তন্নিও আছে। তো কি আছে? ভালো কথা। আমাকে কেন আনলে? আন্টি, আপনি বুঝতে পারছেন না? এই বন্ধ রুমে তনি আর অর্ণব একসাথে আছে। তাতে হয়েছেটা কি? আছে, থাকুক তো, আমি কি করব? নিধি প্রচণ্ড বিরক্ত। কি করবে মানে? এখনও কি বুঝিয়ে দিতে হবে? আশা নিধির দিকে চোখ পাকিয়ে তাকিয়ে বাইরের দিকে আটকানো ছিটকিনিটি খুলে দেয়। তারপর দরজায় দুটো থাপ্পড় দিয়ে ডাকে, আব্বা, আব্বা। তন্নি কোথায়? তন্নি চমকে ওঠে, প্রচণ্ড ভয় পেয়ে যায়, ছোটার জন্য ছটফট করতে থাকে। অর্ণব বিরক্ত হয়ে একটুখানি আলগা করে দেয়, কিন্তু ছাড়ে না। মম, তন্নি অনির পাপার কাছে আছে। তুমি কি করবে ওকে দিয়ে?
আশা বেগম মুচকি হেসে তাকায় নিধির দিকে। নিধি কিছু বলতে যাবে, তার আগেই সে বলে ওঠে, আমার ছেলে, আমার পুত্র, তাকে নিয়ে নো কমেন্ট। চলো আমার সাথে, ডিস্টার্ব করবা না আমার সোনাকে। বলেই নিধির হাত ধরে টানতে টানতে নিয়ে যায়। তন্বীর হাত পায়ে কাঁপন বেড়ে যাচ্ছে। অর্ণব ছেড়ে দিলে মেয়েটা পড়ে যাবে, এরকম অবস্থা। কপাল বেয়ে ঘাম পড়ছে মেয়েটার, চোখেও পানি টলমল করছে। অর্ণব নিচু হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে দুই ভ্রু আড়াআড়ি ভাঁজ করে ফেলে। সিরিয়াসলি এইটুকুতেই এতটা নার্ভাস? অর্ণব তন্বীকে ধরে খাটে বসায়, নিজে ফ্লোরে বসে পড়ে। হাত বাড়িয়ে টেবিলের উপর থাকা পানির বোতল তন্বীর দিকে এগিয়ে দেয়। ঢক ঢক করে পুরো বোতল পানি শেষ করে ফেলে তন্বী। অর্ণব তন্বীর গালে টোকা দিয়ে বলে, এত ভয়, আল্লাহ! তারপর তন্বীর হাতের উপর হাত রাখে। তন্বী মাথা নিচু করে আছে, এখন অনেকটা শান্ত লাগছে। আমি আছি তো, সবটা সামলে নেব। আমাকে এড়িয়ে তোমাকে কখনোই কেউ কিছু বলবে না। তন্বীর ভালো লাগে, জানেও এটা, কিন্তু তবুও মুখ ফুটে কিছু বলে না। অর্ণব তন্বীর কোলে মাথা রেখে তন্বীর হাত দুটো টেনে নিজের মাথায় রাখে। চুল টেনে দাও। তন্বী বাধ্য মেয়ের মতো টানতে থাকে। আমার কিছু পার্মানেন্টলি আসার আগে আর কখনো শাড়ি পরবা না। ইটস মাই অর্ডার। সাগর তোমায় পছন্দ করে। আমার উপর রেগে বা ফ্রেন্ড, বড় ভাই, সিনিয়র এসব মনে করেও তার সাথে কখনো মিশবা না। কজ সে ভাববে তুমি তাকে পাত্তা দিচ্ছ বা এসবে ইন্টারেস্টেড। সাগরের শান্ত গলার কথা মন দিয়ে শোনে তন্বী। শান্ত গলার কথা মন দিয়ে শোনে তন্বী। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। অর্ণব তাকিয়ে থাকলে অবশ্য হাসতো না, কিন্তু অর্ণব যেহেতু দেখছে না, একটু হাসাই যায়। সেটা ভেবে হাসি আটকায় না তন্বী, ঠোঁট টিপে হাসিই ফেলে। কিন্তু অর্ণব সেটা আয়নাতে দেখে ফেলে, তার ঠোঁটের কোণেও হাসি ফুটে ওঠে। আমার তোমাকে ভীষণ দরকার, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। তন্বীর হাতটা টেনে নিজের গালে রেখে বলে অর্ণব। তন্বীর হাসি মুখটা চুপসে যায়, লজ্জায় লাল হয়ে ওঠে তার গাল দুটো। এরই মধ্যে অথই উড়াধুরা দরজা ধাক্কাতে থাকে। ধড়ধড়িয়ে উঠে পড়ে অর্ণব। তন্বীও চমকে ওঠে। অতই এবার লাথি দিচ্ছে দরজায়। সে ভেঙেই ফেলবে। ছোট ভাই বোন থাকা মানেই বিপদ, শান্তিতে প্রেমটাও করতে দেবে না। বলতে বলতে দরজা খুলতে যায় অর্ণব। তন্বী ভেঙচি কাটে। শয়তান ব্যাটা দরজা খুলে অথই অর্ণবের পাশ কাটিয়ে ঢুকে পড়ে। অর্ণব পিছন পিছন আসতে বলে, আরে আরে, এভাবে ডাকাতের মতো ঢুকছিস কেন? অথই সোজা তন্বীর কাছে যায়, ভুরু কুঁচকে তাকায় তন্বীর দিকে। তন্বী অস্বস্তিতে পড়ে যায়। 7 দিন এখনো শেষ হয় নাই, তার আগেই তোরা বন্ধ রুমে কি করছিস? অনিকে আনার মিশনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলাম। অর্ণবের সোজাসাপটা জবাবে লজ্জায় কান গরম হয়ে যায় তন্বীর। অথৈও থতমত খেয়ে যায়। শুকনো কাশি দিয়ে তন্বীর হাতটা ধরে। শয়তানের নানা, আপনাকে ছাদে প্রয়োজন, বলেই তন্বীকে নিয়ে চলে যায়। অর্ণব বিরক্তির নিঃশ্বাস ফেলে। প্রেমটাও করতে দিচ্ছে না। এভাবে চলতে থাকলে অনি কবে আসবে? পরিবার মানেই আলাদা এক রকমের শান্তি, ভালোবাসা। এই যে আজকে অর্ণবের বার্থডে, এটা জানতেই না অর্ণব, মনেই ছিল না তার। ছাদে পা রাখতেই সারপ্রাইজড হয়ে গেছে। দুই বোন কেক হাতে, মাথায় তাজ পরে দাঁড়িয়ে আছে হাসি মুখে। বাবা মায়ের মাথায়ও তাজ, তাদের ঠোঁটের কোণেও হাসি। তন্বী বড় টেবিলে সুন্দর করে ফুলের পাপড়ি দিয়ে বড় বড় করে অর্ণব লিখেছে, আর নিধি সে এসব দেখছে। অর্ণব ছাদে পা রাখতেই দুই বোন কেক মায়ের হাত দিয়ে এক দৌড়ে চলে যায় অর্ণবের কাছে। দুই হাতে দুই বোনকে আগলে নেয় অর্ণব। তারপরে অর্ণবের চোখ যায় তন্বীর পাশে, সেখানে বেলুন ফোলাচ্ছে সাগর। সাগরকে অথই ডাকছে। মাথাটা গরম হয়ে যায়। একে এখানে আসতে কে বলেছে? অথই ভাইয়ের গালে টুক করে চুমু খেয়ে বলে, আমার সোনা ভাই, শুভ জন্মদিন। অর্ণব মুচকি এসে বোনের কপালে চুমু খায়। অথই মুখ ভার করে ফেলে। এটা দেখে আরতি ভেংচি কাটে। অর্ণব আরতির কপালেও চুমু দেয়। ততক্ষণে তন্বী আর সাগর বাকিটুকু কমপ্লিট করে ফেলে। তারপর কেক কাটার পালা। বাবা মাকে দুই পাশে রেখে বাবার পাশে অথই, আর মায়ের পাশে আরতি, আরতির পাশে নিধি, আর অথইয়ের পাশে তন্বী, আর তন্বীর পাশে সাগর। অর্ণব তন্বীর দিকে এক পলক তাকিয়ে কেক কাটতে থাকে আর হ্যাপি বার্থডে বলতে থাকে। কেক কাটার শেষে বাবা মা, অথই, আরতি, সাগর, নিধি সবাইকে খাইয়ে দেয়, কিন্তু তন্বীকে খাওয়ায় না। তন্বীর হাসি মুখটা চুপসে যায়, চোখে পানি চলে আসে। অথই এটা খেয়াল করেনি, তাহলে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দিত। নীরবে ওখান থেকে চলে যায়। সাগর বিষয়টা খেয়াল করে, সে তন্বীর পিছনে যায়। আনোয়ার আর আশা চলে যায়। অথই আরতি পিক তোলায় ব্যস্ত। নিধি অর্ণবের পাশে এসে দাঁড়ায়। অর্ণব একমনে ফোন দেখছে। নিধির মুড ফুরফুরে। অর্ণব তন্বীকে কেক খাওয়ায়নি, তার মানে তন্বীর প্রতি ইন্টারেস্ট নেই। তোমাকে খুব সুন্দর লাগছে তন্বী। তন্বী চমকে পিছনে থাকা সাগরকে দেখে মুচকি হাসে। ধন্যবাদ। হাসলে তোমায় খুব সুন্দর লাগে, আর রেগে গেলে আপনাকে খুব সুন্দর লাগে। তন্বীর কথা হেসে ফেলে সাগর। তন্বীও হাসে। তখন অর্ণবের নজর পড়ে তন্বীর দিকে। সাগর তন্বীকে একসাথে দেখে রাগ হয়। অথৈরও চোখে পড়ে ওদের দিকে। বুকটা কেঁপে ওঠে, তবুও ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্বী হাসছে। আমি সাগরকে ভীষণ ভালোবাসি।
এটার মানে এটা নয় যে সাগর তন্বীকে ভালোবাসে বলে পিছিয়ে যাব বা তন্বীকে হিংসা করব। সাগর যদি তন্বীকে ভালো রাখতে পারে তাহলে আমি গোটা দুনিয়ার বিরুদ্ধে গিয়ে ওদের এক করে দিব, আই প্রমিস। অথই মনে মনে বলে, তন্বীর জন্য সব করতে পারে সে। অর্ণব বড় বড় পা ফেলে এগিয়ে যায় ওদের কাছে, নিধিও যায় পিছন পিছন। অর্ণব গম্ভীর গলায় বলে, সাগর তোমার এবার যাওয়া উচিত, অনেক রাত হয়েছে। সাগর মুচকি হাসে, তন্বীকে গুড নাইট বলে চলে যায় সে। তন্বী মাথা নিচু করে ফেলে, তাকাবে না অর্ণবের দিকে। নিধি তন্বীর পাশে এসে বলে, তুমিও যাও, অনেক রাত হয়েছে। তন্বী যেতে নেয়। অর্ণব সামনে এসে দাঁড়ায়, ওর কাছে এইটুকু রাত কিছুই না। তুমি যাও, তোমার ঘুমানো দরকার। নিধির রাগ হয়, আমি ওকে বলেছি, একে অ্যাকচুয়ালি একটু আগে মুখ দিয়ে অনেক কাজ করেছে তো এখন ক্লান্ত হয়ে গেছে, কথা বের হচ্ছে না তো আমি হেল্প করে দিচ্ছি। নিধি দাঁত কটমট করে তাকায় অর্ণবের দিকে। নিধি, একদম দাঁতের উপর রাগ খাটিও না। বাই এনি চান্স যদি দাঁত ভেঙে যায় তাহলে তোমার বেবিরা তোমাকে মা না ডেকে নানু ডাকবে, তখন কি হবে? হায় আল্লাহ! নিধি ভড়কে যায়। তন্বী ফিক করে হেসে ফেলে, অর্ণবও হাসে। নিধি অপমানিত হয়ে চলে যায়, তন্বীও যেতে চায়। অর্ণব হাত ধরে টেনে ধরে, তারপর অথইকে ডাকে, অথই আমাদের পিক তুলে দে। আরতির বর কল করেছে তাই সে নেমে যায়। তন্বী হাত ছাড়ানোর জন্য মুচড়ামুচড়ি করতে থাকে, হাত ছাড়ুন, আপনার সাথে পিক তুলতে চাইনি আমি। অর্ণব কাঁধ জড়িয়ে ধরে তন্বীর, তারপর কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলে, ছোট ছোট বিষয় নিয়ে রাগ করতে নেই জান। ইউনো অর্ণব চৌধুরী মারাত্মক রোমান্টিক, তুমিও তো লজ্জা পেতে। তন্বী থেমে যায়, নড়াচড়া বন্ধ হয়ে যায়। গাল দুটো লাল হয়ে গেছে তার। লোকটা জানলো কি করে ও এটার জন্যই অভিমান করেছে? অথই ক্যামেরা নিয়ে হাজির, পোজ দে। অর্ণব তন্বীকে নিয়ে নানাভাবে দাঁড়াচ্ছে। তন্বী আনইজি ফিল করছে, তবুও চেষ্টা করছে স্বাভাবিক থাকতে। অথই সুন্দর করে পিক তুলে দেয়। তারপর অথই হাই তুলতে তুলতে অর্ণবের দিকে এগিয়ে আসে। এখনো তন্বীর হাত অর্ণবের হাতের মুঠোয়। নিধি আপুকে কালকেই বিদায় করবি তুই, আর ওইখানে রোজ আর রিং আছে, ইমপ্রেস করা চাই। অথই চোখ টিপে বলে যায়। অর্ণব মাথা চুলকে হেসে ফেলে। তন্বী আড়ালে একটু হাসে। অর্ণব তন্বীকে নিয়ে দোলনায় বসিয়ে দেয়। তারপর এক টুকরো কেক এনে তন্বীর পাশে বসে পড়ে। নিজের মুখে কেক নিয়ে মুখটা এগিয়ে দেয় তন্বীর দিকে। তন্বী বড় বড় চোখ করে তাকায়। অর্ণব চোখের ইশারায় খেতে বলে। তন্বী অসহায় চোখে মাথা নাড়িয়ে না বলে। অর্ণব চোখ পাকিয়ে তাকায়। তন্বী শুকনো ঢোক গিলে চোখ বন্ধ করে মুখটা এগিয়ে নিয়ে একটুখানি কেক মুখে নেয়। এইটুকুতেই লজ্জায় হাড় দুর্বল হয়ে গেছে। অর্ণব বাকিটুকু খেয়ে নেয়। এত লজ্জা পেলে হবে মায়াবতী? এভাবে চলতে থাকলে অর্ণিকে কিভাবে আনবো? তন্বী অর্ণবের হাতে চিমটি কাটে, বড্ড খারাপ লোকটা। অর্ণব হেসে ওঠে, একগুচ্ছ লাল গোলাপ এনে তন্বীর সামনে হাঁটু মুড়ে বসে পড়ে। গোলাপগুলো তন্বীর দিকে এগিয়ে দিয়ে বলে, একবার আমার হয়েই দেখো, প্রতি সেকেন্ডে শুক্রিয়া আদায় করার মতো জীবনে গিফট করবো তোমায়। বিশ্বাস করে হাতটা ধরে দেখো, গোটা দুনিয়া ছেড়ে দেবো তোমার জন্য। তন্বী অর্ণবের থেকে ফুলগুলো নিয়ে চোখে চোখ রেখে বলে, কথা রাখতে পারেন আপনি, কিভাবে বিশ্বাস করব? অর্ণব উঠে আবার তন্বীর পাশে বসে তন্বীর হাত ধরে তাতে রিংটা পরিয়ে দিয়ে চুমু খায়। হাতের উল্টো পিঠে তন্বী কেঁপে ওঠে, কথা রাখতে পারি আমি। তন্বী দীর্ঘশ্বাস ফেলে বলে, তাহলে নিধি আপুকে দেওয়া কথা রাখছেন না কেন? অর্ণব তন্বীর মাথাটা নিজের কাঁধে রাখে, আকাশের দিকে তাকিয়ে বলে, আমি কখনোই নিধিকে বিয়ে করতে চাইনি, ভালোবাসি কথাটাও বলিনি কখনো। আমি কখনোই অস্বীকার করব না যে নিধির সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। আমরা রিলেশনশিপে ছিলাম দীর্ঘ ৩ বছর যাবৎ, কিন্তু নিধি জানেও না আমার বার্থডে কবে, আমিও জানি না নিধির বার্থডে কবে। আমরা দুজন দুজনের প্রিয় রং, প্রিয় খাবার, প্রিয় জায়গা এসব কিচ্ছু জানি না। আমাদের রিলেশনটা হলো ভেসে আসা মেঘের মতো, যার কোনো ভ্যালু নেই। এই আছে তো এই নেই। নিধিকে আমার ভালো লাগে না এমনটা কিন্তু নয়। একটা সময় ছিল যখন আমার নিধিকে খুব ভালো লাগতো, সেও সাধারণ নিধিকে। তন্বী মনোযোগ দিয়ে অর্ণবের কথাগুলো শুনছে। মায়াবতী জীবনটা সাধারণই সুন্দর, আর আমার তো একটুও ভালো লাগে। নিধির প্রতি আমার ভালো লাগাটা আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে। এমন অনেক কথা আছে যেগুলো বললে নিধিকে অসম্মান করা হবে, আর অর্ণব চৌধুরী মেয়েদের অসম্মান করে না, আর নিধিকে তো স্পেশালি না, বিকজ সে আমার ভালো লাগার একজন মানুষ ছিল। এখন তোমার মনে হতে পারে ইন ফিউচার তুমিও যদি বদলে যাও তাহলে কি তোমার প্রতি আমার অনুভূতি মরে যাবে কিনা? তুমি কখনোই বদলাবে না মায়াবতী, আমি বদলাতে দিব না। তুমি সারা জীবন এরকম থাকবে। মানুষ বলে না পছন্দের মানুষকে মুক্ত করে দাও, এটা ভুল। পছন্দের মানুষকে নিজের মতো করে আটকে রাখো, যাতে সে খারাপ হতে না পারে। আমি তোমাকে আটকে রাখবো অথইয়ের তন্নি, সারা জীবন আঁকলে রাখবো। তুমি ভালোবাসার কাঙ্গাল, আর আমি তোমাকে সেই ভালোবাসা দিব। বুকের ভিতর জাপটে ধরে তন্নিকে। তন্নির কান্না পাচ্ছে। সে দুই হাতে অর্ণবের গলা জড়িয়ে ধরে
বুকে মুখ গুজে। আমি কখনোই নিধিকে কিছু বলবো না তোমার আর আমার ব্যাপারে। সে নিজের ভুল বুঝতে পেরে নিজে থেকেই সরে যাবে। তোমার থেকে ব্যাপারটা হাইড করতে পারতাম, কিন্তু করলাম না। বিকজ আমি চাই আমাদের মধ্যে কোনো মিথ্যে থাকুক না। সম্পর্ক নষ্ট হয় মিথ্যে দিয়ে, আর আমাদের সম্পর্ক কখনো নষ্ট হবে না। আশা করব তুমিও কখনো আমার থেকে কিছু হাইড করবে না। তন্নি মাথা নাড়ায়। অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে। তন্নি চোখ বন্ধ করে ফেলে। অর্ণব খানিকটা সময় নিয়ে তন্নিকে দেখে, তারপর মুচকি এসে তন্নির কপালে চুমু দেয়। তন্নি অর্ণবের পিঠ খামচে ধরে। আমার অনির মাম্মা বলে আবারও শক্ত করে জড়িয়ে ধরে। সকাল সকাল বাড়ি ফিরে আসে তন্নি, কিন্তু বাড়ি ফিরেই চমকে ওঠে, কারণ উঠানে চেয়ার টেনে বসে আছে মামাতো ভাই শিবাত। তার পাশে ইতি বেগম দাঁড়িয়ে আছে। কেন এসেছে ভাইয়া? তন্নি শুকনো ঢোক চেপে গুটি গুটি পায়ে গিয়ে দাঁড়ায়। তন্নির দিকে শিপাত হেসে উঠে দাঁড়ায়। কেমন আছিস তন্নি? তন্নি মাথা নিচু করে সালাম দেয়। এই তো ভাইয়া, ভালো, আপনি? আমিও ভালো। এসেছি তোকে নিয়ে যেতে। দাদু অসুস্থ, তোকে দেখতে চাইছে। তন্নি ইতি বেগমের দিকে তাকায়। উনি কিছুই বলে না। যা, জামা কাপড় গুছিয়ে নিয়ে আয়, কিছুদিন থাকবি আমাদের বাড়িতে। মা, তন্নি বলে ওঠে। ইতি বেগম আমতা আমতা করতে থাকে। শিবাতের মুখের উপর সে কখনোই কথা বলতে পারবে না, তার এত সাহস নেই। তবুও আমতা আমতা করে বলতে থাকে, ওর বাবা যেতে দেবে না, সে খুব রাগ করবে। শিবাত খানিকটা বিরক্ত হয়। এই মহিলাকে সে সহ্য করতে পারে না। ফুপার সাথে আমি কথা বলে নেব। তুই যা তন্নি, যা বলছি কর। খানিকটা ধমক দিয়েই বলে। তন্নি চলে যায় রুমে। আব্দুল্লাহ শেখের দুই ছেলে এক মেয়ে। বংশের ডেমাক তার। তার পরিবারে মেয়ের সংখ্যা কম। দুই ছেলের চার ছেলে হয়েছে। একটা মাত্র মেয়ে তন্নি। তন্নির মা যেদিন তারেকের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল, সেদিনই আব্দুল্লাহ বলে দিয়েছে তার মেয়ে মারা গেছে। কোনোদিনই খোঁজ নেয়নি মেয়ের। তন্নি হাওয়ায় পড়ে একটু আধটু খোঁজ নিত। আর তন্নির মা মারা যাওয়ার পর তাদের ভালোবাসা বেড়ে গেছিল তন্নির উপর। অনেকবার তন্নিকে নিতে চেয়েছে, তারেক দেয়নি। এমনকি যোগাযোগও রাখেনি। তন্নি সময় নিয়ে রেডি হয়ে বের হয়। নতুন জামা জুতো পরেছে সে। শিফাত তন্নিকে দেখে মুচকি হাসে। তন্নির হাত ধরে বেরিয়ে যায় ইতির দিকে। একবার তাকায়ও না। তন্নি তাকিয়ে থাকে মায়ের দিকে। ইতির বুক কেঁপে ওঠে। তারা কি জেনে গেল তন্নির উপর করা অত্যাচারের কথা? সারা জীবনের জন্য তন্নিকে নিয়ে যাচ্ছে কি? হাঁটু মুড়ে বসে হাউমাউ করে কাঁদতে থাকে ইতি। আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে তন্নিকে ফিরিয়ে দেওয়ার জন্য। সে তন্নিকে হারাতে চায় না। দোতলা বাড়িটা তন্নির নানু বাড়ি। খুব বেশি দূরে না। এই তো তন্নি যে রুমে আছে, এই রুম থেকে উঁকি দিয়ে দেখা যাচ্ছে অথইয়ের বাড়ি। স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। নানু বাড়িতে সবার থেকেই এক্সট্রা কেয়ার পায় তন্নি। সবার সাথে দেখা করে নিজের জন্য বরাদ্দ করা রুমটাতে আসে সে। এত বড় রুম, এত দামি আসবাবপত্র, এসব ভালো লাগছে না তন্নির। তার মনটা পড়ে আছে সেই ছোট্ট টিনের ঘরের মা আর ভাইয়ের কাছে। তন্নি বিছানায় বসতেই ফোন বেজে ওঠে। সিফাত ফোনটা নিয়ে এসেছে আর বাড়ি পৌঁছে তন্নিকে দিয়েছে। তন্নি ফোনের দিকে তাকিয়ে থাকে, কারণ অচেনা নাম্বার। কল ধরবে কি ধরবে না এটাই ভাবছে। ভাবতে ভাবতে কেটে যায়। আবারও বেজে ওঠে। এবার ধরে তন্নি। এতক্ষণ লাগে রিসিভ করতে। অর্ণবের ঝাঁঝালো গলার কথা শুনে মুচকি হাসে তন্নি। তাহলে স্যার কল করেছে? কথা কেন বলছো না? সকালে আমাকে বলে কেন আসোনি? কত খুঁজেছি আমি। জলদি বের হও বাড়ি থেকে, আমি দাঁড়িয়ে আছি। আমি নানু বাড়িতে এসেছি। মানেটা কি? তুমি কেন গেছো? আমাকে জিজ্ঞেস করেছো একবারও? লোকেশন বলো, আমি এখনই আসছি। আসতে হবে না। আমার দেখতে ইচ্ছে হয়েছে। আমি আসবই। ঘাড় বাঁকা লোক একটা। আই নো দ্যাট, জান। বলো জলদি। তন্নি বলে। অর্ণব ফোন শব্দ করে চুমু দেয়। তন্নি লজ্জায় চোখ বন্ধ করে ফেলে। আসছি, আজকে তোমার সাথে থাকবো রাতে। গট ইট? বলেই কল কেটে দেয়। তন্নির চোখ দুটো বড় বড় হয়ে যায়। কি বলছে এ? থাকবে মানে? আব্দুল্লাহ সামনে বসে আছে তন্নি। বেশ লজ্জা লাগছে তার। আব্দুল্লাহ একা একা বসতে পারে না। তার পাশে ছিল সিফাত আর তার বাবা সাইদুল। দুজন মিলে ওনাকে বসিয়ে দেয়। আব্দুল্লাহ তন্নির দিকে হাত বাড়িয়ে দেয়। তন্নি এদিক ওদিক তাকাতে থাকে। সে নর্মাল হতে পারছে না। সিফাত তন্নির দোটানা বুঝতে পেরে বলে ওঠে, তন্নি এগিয়ে বস, দাদু তোকে ছুতে চাইছে। তন্নি জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে আসে। আব্দুল্লাহ তন্নির হাতটা ধরে। চোখ দুটো তন্নির দিকে স্থির। একদম তার মেয়ের চেহারা। হুবহু এক। মনে হচ্ছে সেই ছোট্ট তানিয়া। কিন্তু একটা দিক দেখেই সে বুঝে যায় এটা তানিয়া না, তার নাতনি তন্নি। তানিয়া ভীষণ চঞ্চল ছিল। এক দণ্ড এক জায়গায় স্থির থাকতো না। আর তন্নি হলো জলের মতো। যখন যে পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। মেয়ের কথা খুব মনে পড়ে। বুকটা ফেটে যাচ্ছে। পুরুষ মানুষ কাঁদে না, তারপরও সে একজন কঠোর পুরুষ মানুষ। মেয়ে চলে যাওয়ার পর সে হুংকার দিয়ে বলেছিল, আজকে থেকে তানিয়া মারা গেছে। তার নাম কেউ উচ্চারণ করলে আমি তাকে বাড়ি থেকে বের করে দিব। তার এই হুংকারে কেউ তানিয়ার নাম মুখে নেওয়ার সাহস পায়নি। আর আজকে সেই কঠোর মানুষটা তন্নির হাত কপাল ঠেকিয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। সন্তান বেঁচে থাকুক,
বা মরে যাক, সবসময় বাবা মায়ের কাছে প্রিয় থাকে। বাবা মায়ের মনের মধ্যে সারাক্ষণ থাকে তারা। তন্বীর নিজেরাও কান্না পায়। সে কান্না আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। দুই চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাইদুল আর সিপাহীদের চোখ ভিজে যায়। আমাকে ছেড়ে যাস না বনু, আমার কাছে থেকে যা। কাঁদতে কাঁদতে এটাই বলতে থাকে আব্দুল্লাহ। তন্বী কিছু বলতে পারে না, কথা দিতে পারে না, কারণ তার মা ভাই তারাও তো কষ্ট পাচ্ছে, তাদের তন্বীকে প্রয়োজন। সিফাত বুঝতে পারে তন্বী এখানে বেশিক্ষণ থাকলে আবারও অসুস্থ হয়ে পড়বে। আব্দুল্লাহ তাই থেকে আব্দুল্লাহকে ছাড়িয়ে বলে, দাদু তন্বী কোথাও যাবে না, তুমি রেস্ট নাও তো। তন্বীরও রেস্ট দরকার, তুমি মেয়েটাকে কাঁদিয়ে দিচ্ছ। সাইদুলও সায় জানায়। তন্বী উঠে চলে যায়, চোখের পানি মুছে দীর্ঘশ্বাস ফেলে রুমে ঢুকে ওড়না খাটের উপর রেখে ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হতেই দেখে ফোন বাজছে। তন্বী তাড়াহুড়ো করে কল রিসিভ করে। কতবার কল করলাম, মায়াবতী কোথায় ছিলে? নানা ভাইয়ের রুমে ছিলাম। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে আছি, জলদি আসো। অর্ণব কল কেটে দেয়। তন্বী ফোন রেখে ওড়না গলায় পেঁচিয়ে এক দৌড়ে বেরিয়ে যায়। বাড়ির সামনে বড় একটা বটগাছ আছে, সেখানে গাড়িতে ঠেস দাঁড়িয়ে আছে অর্ণব, হাতে ফোন, নজর ফোনের দিকে। কালো শার্ট, সাদা জিন্স। তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। অর্ণবের দিকে তাকিয়ে তাকিয়েই সামনে চলে আসে। তন্বীর অস্তিত্ব টের পেয়ে অর্ণব ফোন পকেটে পড়ে তাকায় তন্বীর দিকে। তন্বীর মুখের দিকে তাকাতেই ঠোঁটে হাসি ফুটে ওঠে। এগিয়ে এসে তন্বী ওড়নার এক কোণ ধরে। তন্বী চমকে ওঠে। অর্ণব তন্বীর মাথায় ঘোমটা টেনে দেয়। তারপর পকেট থেকে রুমাল বের করে তন্বীর মুখে জমে থাকা বিন্দু বিন্দু পানিগুলো মুছে দিতে থাকে। তন্বীর ভীষণ ভালো লাগছে। সে চোখ বন্ধ করে অর্ণবের কেয়ার অনুভব করতে থাকে। আর কখনো এমনটা করবে না। তাড়াহুড়োর দরকার নেই, আমি তোমার জন্য ওয়েট করব। তুমি মাথায় ঘোমটা টেনে ধীরে সুস্থে আসবে, কেমন? তন্বী মুচকি হেসে মাথা নাড়ায়। অর্ণবও হাসে। তন্বীর হাত ধরে বটগাছের জড়ের উপর বসে। তন্বী বসতেই এক হাত জড়িয়ে ধরে তন্বীকে। আমি না জাস্ট পাগল হয়ে যাচ্ছি, চলো পালিয়ে যাই। তন্বী তাকায় অর্ণবের মুখের দিকে। অর্ণব তন্বীর নাক টেনে দিয়ে বলে, এখান থেকে ডিরেক্ট কক্সবাজার চলে যাব। সেখানে 1 সপ্তাহ থেকে যাব সাজেকে। মোটামুটি 2 মাস ঘুরে ফিরে অনেক আনার ব্যবস্থা কনফার্ম করে চলে আসবো। দেন বিজনেস জয়েন করব, চুটিয়ে রোমাঞ্চ করব অ্যান্ড এনার্জি নিয়ে কাজ করব। পাপা খুশি হবে, মাম্মা খুশি হবে, অথই খুশি হবে, আরতি খুশি হবে, আমি তো আরো বেশি খুশি হব। অনি খুশি আর আমার বউটা খুশি। আইডিয়াটা দারুণ না? তন্বী লজ্জায় লাল হয়ে গেছে। তার বিশ্বাস ভারী হয়ে গেছে, মাথা নিচু করে ফেলছে। অর্ণব তন্বীর লজ্জায় রাঙা মুখটার দিকে তাকিয়ে মুচকি হাসে। তন্বীর মাথায় বেশ খানিকক্ষণ সময় নিয়ে চুমু খায়। অনির মাম্মা আমি ছেলে হিসাবে যেমন তেমন, কিন্তু বর হিসাবে খুব রোমান্টিক। তন্বী আমতা আমতা করে বলে, এত জঘন্য কেন আপনি? তুমি এত লজ্জাবতী কেন? পাগল করে দিচ্ছ আমায়। তন্বী উঠে চলে যায়। একেবারে গাড়ির কাছে থামে। লজ্জায় তার গাল ভারী হয়ে গেছে। লোকটা আস্তে আস্তে হনুমান। অর্ণবও আসে পিছন পিছন। যাওয়ার যাক তাহলে। পিছন থেকেই বলে ওঠে অর্ণব, কোথায়? বাড়িতে। আমাকে সবার সাথে মিট করিয়ে দেব। তন্বী বড় বড় চোখ করে তাকায়। না মানে আপনি কি করে সবাই? তন্বী ঠিকভাবে কোথাও বলতে পারছে না। নো এক্সকিউজ, আমি যাবই। অর্ণব বাড়িতে যাওয়ার জন্য পা বাড়ায়। তখনই কেউ ডেকে ওঠে, অর্ণব। অর্ণব পিছন ফিরে নিজেও অবাক হয়ে যায়। তিশা তুমি? এটা আমার ফুপির বাড়ি। তুমি এখানে? তোমার ফুপির বাড়ি দেখতে আসছি, চলো চলো ভেতরে যাই। বলেই তিশাকে এক প্রকার টানতে টানতে নিয়ে যেতে থাকে অর্ণব। তন্বী হাঁ করে তাকিয়ে থাকে। এইটা কি হলো? তন্বীর বড় মামি তিশার ফুপি। সে অতিথি আপ্যায়নের সেরা। বয়স 40 পেরিয়েছে, কিন্তু দেখে বোঝার উপায় নেই। তার নামটা মায়া। নামও যেমন, তার চেহারাও তেমন। তিনি অর্ণব আর তিশাকে খুব যত্ন করে আপ্যায়ন করে। এত এত খাবার এনে রাখে সামনে, কিন্তু অর্ণব একটা খাবারও ছুঁয়ে দেখে না। সে শুধু শরবতটা খায়। অর্ণব এদিক ওদিক দেখতে থাকে। এই বাড়িতে ছেলে থাকলে সে তন্বীকে এখানে রাখবে না, এটা দেখতেই সে ঢুকছে বাড়িতে। কিন্তু আপাতত ছেলে দেখা যাচ্ছে না, তাহলে তন্বী থাকতে পারবে। কিন্তু হঠাৎ করে সিফাত আর সিফাতের ছোট ভাই সীমায়ের আগমন হয়। অর্ণব সবেই নিশ্চিন্তে একটা আপেলের টুকরো মুখে পুরতে যাচ্ছিল, তখনই ওদের দেখে আপেলের টুকরোটা ঠাস করে নিচে পড়ে যায়। ওদের পিছনে তন্বী। সিফাত তন্বীকে খেয়াল করে ফেলে। মা, তুমি তন্বীকে ঠিকভাবে কেয়ার করো না, মুখটা কেমন শুকিয়ে গেছে দেখছো? সিফাতের এরকম কেয়ার দেখে অর্ণবের মাথা গরম হয়ে যায়। তন্বীকে সে কেয়ার করবে, অন্য কেউ না। মায়া কিছু বলতে যাবে, তার আগেই অর্ণব হুড়মুড়িয়ে ওঠে। তন্বীর কাছে গিয়ে বলতে থাকে, অথইয়ের তন্বী সর্বনাশ হয়ে গেছে। তোমার অথই। তন্বী ভয় পেয়ে যায়। অথই ঠিক আছে তো? বিচলিত গলায় বলে, কি হয়েছে অথইয়ের? তোমাকে এখনই যেতে হবে আমার সাথে। অথই, অথই। তন্বীর চোখে পানি টলমল করছে। বাকি সবাই হা হয়ে তাকিয়ে আছে। তিশা বলে ওঠে, তুমি ওকে চিনো অর্ণব? না না, চিনি না তো। কেউ? কিন্তু আমার বোন চেনে। তুমি চলো চলো, আমাকে এখনই নিয়ে চলুন। মায়াকে, মামি আমি যাচ্ছি। আমার অথই ঠিক নেই, আমাকে যেতেই হবে। বলেই তো অর্ণবের আগে এগে হাঁটতে থাকে।
অথই আর সাগর পাশাপাশি হাঁটছে। হাইটে সাগর পারফেক্ট 6 ফুট, কিন্তু বেশ রোগা, পাতলা আর অগোছালো। এই যে সাদা টি শার্ট পরেছে, তারপর কালো শার্ট, কালো জিন্সের গোড়ালি মুড়িয়ে বেশ খানিকটা উঁচু করে রেখেছে। ফর্সা পায়ের কালো লোমগুলো দৃশ্যমান। স্কিচার জুতো পরে বেরিয়েছে সে। চাপ দাড়িগুলো বেশ বড় হয়ে গেছে, মুছে ঠোঁট ঠোঁট ঢেকে যাচ্ছে। অথই আনমনে হাসে। এই অগোছালো মানুষটার জন্য একটা গোছালো মেয়ে দরকার। অথইয়ের হাইট 5 ফুট 2 ইঞ্চি, ওয়েট 42। সে সাগরকে ঠিক করে দেখতে পারছে না, তাছাড়া পা মেলাতেও বেশ কষ্টকর হচ্ছে। বিষয়টা সাগর খেয়াল করে। সাগর দাঁড়িয়ে যায়। অথই চমকে তাকায় সাগরের দিকে। যেভাবে আমাকে দেখছো, যে কোনো সময় উষ্টা খেয়ে পড়বা। অথই মাথা নিচু করে ফেলে। তারপর সাগর আস্তে আস্তে হাঁটতে থাকে। অথই সত্যি করে একটা বলবা, আমি মিথ্যে বলি না। অর্ণব ভাইয়া পছন্দ করে তন্নিকে। সাগর কথা বলে না, চুপচাপ হাঁটতে থাকে। মায়া হয় অথইয়ের। সাগরের চোখে মুখে তন্নির জন্য ভালোবাসা দেখতে পাচ্ছে অথই। বুকটা শান্ত হয় অথইয়ের। তন্নি ভালোবাসার কাঙ্গাল। তন্নিকে কেউ ভালোবাসলে অথইয়ের ভালো লাগে, কলিজা ঠান্ডা হয়ে যায়। তন্নিকে ভালোবাসেন? সাগর দাঁড়িয়ে যায়, তাকায় অথইয়ের দিকে, মুচকি হেসে বলে, হ্যাঁ বাসি। তন্নিকে আমি ভীষণ ভালোবাসি। কথাটা বলার সময় সাগরের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। তাকে পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তি মনে হচ্ছিল। ভালোবাসার মানুষটির নাম উচ্চারণ করতে সুখ লুকিয়ে থাকে। অথই হাসে। আমার আমার থেকেও বেশি না? সাগর হেসে ফেলে। অথইয়ের কপালের সামনে পড়ে থাকা ছোট চুলগুলো একটা আঙ্গুল দিয়ে সরিয়ে দেয়। অথই চোখ বন্ধ করে হাসে। তুমি হচ্ছ তন্নির জান। তোমার থেকেও বেশি ভালোবাসার সাহস কি আমার আছে? গর্দান যাবে তো। খিলখিল করে হেসে ওঠে অথই। ফার্স্ট টাইম সাগরের নজর পড়ে অথইয়ের ঠোঁটের বাঁ পাশের ছোট্ট টোলটার দিকে। মেয়েটার হাসি সুন্দর। আচ্ছা তন্নি, এভাবে হাসলে তাকে কেমন দেখাবে? এই জীবনে কখনো তন্নির হাসি দেখার সৌভাগ্য হবে? অথই, তন্নি আমার হবে না, তাই না? অথইয়ের হাসি থেমে যায়। সাগরের মুখের দিকে তাকায়। বড্ড মায়া হয় অথইয়ের। পাওয়ার আশা করে ভালোবাসতে নেই সাগর ভাইয়া। ভালোবাসি সুন্দর, ভালোবাসায় চাওয়া পাওয়া থাকতে নেই। সাগর মুচকি হাসে। ঠিক বলেছো তুমি অথই। তন্নি আমার হোক বা না হোক, আমি তাকে ভালোবেসে যাব। অথই মনে মনে বলে, আর আমি আপনাকে। অর্ণব শুকনো ঢোক গেলে। তন্নি ভীষণ সিরিয়াস। মেয়েটা কাঁদছে। অর্ণব থামানোর সাহস পাচ্ছে না। অথইয়ের জাস্ট একটু গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছিল, জাস্ট একটুখানি। আমতা আমতা করে বলে অর্ণব। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে তাকায় অর্ণবের দিকে। গড প্রমিস একটুকুই। এখন ঠিক আছে ও, ধরো কথা বলে। অর্ণব ফোন বের করে তন্নিকে। তন্নি নেয় না। তার হাতে ফোন ছিল, সেটা থেকে কল করে অথইকে। অথই তন্নিকে বোঝায়, একটুখানি গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছে। এটা শুনে তন্নি শান্ত হয়ে যায়। মেজাজটা তার ফুরফুরে হয়ে ওঠে। নানু বাড়ি থাকতে হবে না, এটা ভাবতেই মনটা খুশি হয়ে যায়। অর্ণব বিউটি পার্লারের সামনে গাড়ি থামায়। তন্নি ভ্রু কুঁচকে তাকায়। মাম্মা বলেছিল বিয়ের পর মেয়েদের নাকি নাকফুল পরতে হয়। তুমি তো নাকফুটও করনি, তাই নিয়ে আসলাম। আমার বিয়ে হয়নি। হয়েছে? হয়নি? বরকে আপনি। বুদ্ধি কার বেশি? আপনার? শক্তি কার বেশি? আপনার। বেশি বোঝে কে? আপনি। তাহলে কটামি করছো কেন? যা বলছি শোনো। তন্নি ভেংচি কাটে অর্ণবের আড়ালে, তারপর বলে, সবাই জিজ্ঞেস করবে তো। অথই, ম্যানেজ করে নেব। তুমি চলো। অর্ণব আগে নেমে তন্নির হাত ধরে বের করে অর্ণবের একটা বান্ধবীর পার্লারে। সে এসে তন্নিকে নিয়ে যায়। অর্ণব গাড়িতেই অপেক্ষা করতে থাকে। 5 মিনিটের মধ্যে চলে আসে তন্নি। অর্ণব দরজা খুলে দেয়। তন্নি গুটি গুটি পায়ে বসে পড়ে। অর্ণব হাঁ করে তাকিয়ে থাকে। নাকফুল বললে মানুষকে এতটা সুন্দর লাগতে পারে? সাদা পাথরের মাঝারি একটা নাকফুল, নাকের চারপাশে লাল হয়ে গেছে। একদম অন্যরকম লাগছে তন্নি, অন্যরকম মায়াবতী। অর্ণব একটানে তন্নিকে কোলে বসিয়ে নেয়। তন্নি ভয়ে কেঁপে ওঠে, খামচে ধরে অর্ণবের শার্ট। অর্ণব তন্নির দুই গালে হাত দিয়ে মুখটা উঁচু করে বন্ধ করে চোখের পাতায় ঠোঁট ছোঁয়ায়। তারপর নাকফুলের উপর ঠোঁট ছুঁয়ে বলে, নাকফুলে তোমাকে পার্মানেন্টলি নিজের নিজের লাগবে। জানলে রেজিস্ট্রারি পেপারে সাইন করার সাথে সাথে নাকফুল পরিয়ে দিতাম। তন্নির ঘোর কেটে যায়। ভ্রু কুঁচকে তাকায় অর্ণবের দিকে, চমকে বলে ওঠে, রেজিস্ট্রারি? অর্ণব শার্টের কলার পিছনে ঠেলে ভাব নিয়ে বলে, তো তোমার কি মনে হয় বিয়ে ছাড়া তোমাকে টাচ করবো আমি? তন্নি অর্ণবের চুল টেনে ধরে। শয়তান ছেলে, আমাকে বোকা বানানো হয়েছে। অর্ণব চুল ছাড়িয়ে হেসে বলে, তুমি তো বোকাই, আস্ত গাধা। তোমাকে আর কি বোকা বানাবো? দূর থেকে এসব দেখে ফেলে আনোয়ার। বাবা যদি হয় বন্ধুর মতো, তাহলে তার জীবনটা সুন্দর হতে বাধ্য। এই যে অর্ণবের বাবা, অর্ণবের বন্ধু। ছোটবেলা থেকে অর্ণব চঞ্চল স্বভাবের, সারাক্ষণ দৌড়াদৌড়ি করা তার স্বভাব। মারামারিতে এক্সপার্ট। ছোটবেলায় মারামারি করে বাড়ি ফিরে সবার আগে বাবাকে বলতো। আনোয়ার বুক ফুলিয়ে তাদের বলতো, আমার ছেলে এমনটা করেনি। প্রভাবশালী মানুষ হওয়াতে কেউ আর তার মুখের উপর কথা বলার সাহস পেত না। এই দুরন্তপনার জন্যই সে ছেলেকে দূর প্রবাসে পাঠিয়েছিল। পড়ালেখার সে বরাবরই খারাপ ছিল, তাই ভালো রেজাল্ট কখনোই তার থেকে আশা করেনি আনোয়ার। তবে এতেই সে খুশি। অর্ণব বাড়ি ফেরার
পর তাকে ডেকে ডিরেক্ট রুমে নিয়ে গেছে আর দরজা বন্ধ করে প্রশ্ন ছুড়ে দিয়েছে, তন্বীর সাথে তোমার কী সম্পর্ক? অর্ণব ভনিতা ছেড়ে বলে দেয়, পাপা, আমার মায়াবতীকে ভালো লাগে, তো আমি মায়াবতীর অগোচর তাকে রেজিস্ট্রি পেপারে সাইন করিয়ে নিয়েছি। আনোয়ার হা হয়ে যায়। তার ছেলে এতটা ধুরন্ধর, মানা যায়, আরও এগিয়ে যায়নি তো? এখন আবার বলবে না তো? পাপা, নাতি নাতনির মুখ দেখতে চলছো? শুকনো ঢোক গেলে আনোয়ার খাটে বসে রিনরিনিয়ে জিজ্ঞেস করে, না মানে এই পর্যন্তই নাকি আরও এগিয়েছো? অর্ণব বাবার পাশে বসে, এগোতে তো চাইছি আমি, অথইয়ের তন্নি এগোয় না। সে যে কি পরিমাণ লাজুক পাপা, তোমাকে কি বলবো। কিছুদিন আগে আমি জাস্ট ওর গলায় লাল তিলটাতে কিস করেছিলাম, জাস্ট একটু ছুঁয়েছি, আর অথইকে বলে দিয়েছে। আনোয়ার কেসে ওঠে। অর্ণব পানির গ্লাস এগিয়ে দেয়। ঢকঢক করে পুরো গ্লাস শেষ করে আনোয়ার। আমি তোমার পাপা হই, তুমি না বলেছিলে? অর্ণব, আমি তোমার বন্ধুর মতো, নির্দ্বিধায় সব বলবো আমায়, সেটাই করছি। আনোয়ার হাত জোর করে তাকায় অর্ণবের দিকে। আমার ঘাট হয়েছে, এরকম আর বলবো না, তুই প্লিজ সর এখান থেকে। তাড়িয়ে দিচ্ছ? হ্যাঁ। যাওয়ার আগে একটা কথা বলে যা, নিধির ব্যাপার। সেটা সারপ্রাইজ, জাস্ট ওয়েট অ্যান্ড সি পাপা। বলে আনোয়ারের গালে টুপ করে চুমু দিয়ে চলে যায় অর্ণব। আনোয়ার দীর্ঘশ্বাস ফেলে, এটাকে ছেলে বলে? অথই আর আরতি তন্নিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। তন্নি কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে। এভাবে কি দেখছো দুই বোন মিলে? অথই বলে ওঠে, পাকনা হয়ে গেছিস, নাক ফুটো করবি আমাকে জানালি না পর্যন্ত। পর হয়ে গেছি আমি। তন্নি ভ্যাবাচেকা খেয়ে যায়। অর্ণব যখন বলল অথই ম্যানেজ করে নেবে, তন্নি ভেবেছিল অথই জানে সব, কিন্তু এখন তো মনে হচ্ছে কিছুই জানে না। তন্নি কি বলবে এবার? আরতি বলে ওঠে, সত্যি করে বলবি তন্নি, কি হয়েছে? হঠাৎ নাক ফুটো কেন? সত্যি করে বল। তন্নি মিথ্যে বলতে পারে না, কিন্তু সত্যিটা বলবে কি করে? ভয়ে হাত পা কাঁপছে তন্নির, ঘাম ঝরছে শরীরে। অথই বুঝতে পারে তন্নির অবস্থা, তাই সে দেরি না করে চটপট বলে ওঠে, তন্নির মা করিয়েছে, বেচারা তো মায়ের কথা ফেলতে পারে না, জানোই তো তুমি। আরতি বিশ্বাস করে নেয়। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে। তন্নি, কিছু খেয়েছিস বলে তো মনে হয় না। আপি, রুমে খাবার নিয়ে আয় তো, আম্মু তো বাসায় নেই। আরতি খাবার আনতে চলে যায়। তন্নি বুকে হাত দিয়ে লম্বা শ্বাস টানে। অথই, তোর ভাই কবে জানি আমার হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। অথই তন্নির পাশে বসে, তুই বোকা কেন? তুই ভাইয়াকে নাকানি চুবাবিনি, খাওয়াবি কি করে বলছি? অথই তন্নিকে কিছু বলে। তন্নি হেসে ফেলে। আরতি খাবার নিয়ে চলে আসে। তিনজন মিলে খেয়ে নেয়। রাতে আসা এতগুলো জামা কাপড় নিয়ে আসে সবাই অর্ণবের জন্য। দামি দামি শার্ট, জিন্স। অথই আর আরতি সব দেখছে। তন্নি একপাশে দাঁড়িয়ে আছে। মনটা তার খারাপ। অর্ণবের সাথে কি তার মানাবে? এই তো 500 টাকার থ্রি পিস পরে আছে, তার রংচটা। অর্ণব ফোন টিপতে টিপতে বের হয়। তন্নির পিছন দিয়ে আসার সময় তন্নির মাথায় গাঁটটা মেরে চলে আসে বোনদের কাছে। তন্নি মুচকি হেসে চলে যায় ওখান থেকে। বিষয়টা খেয়াল করে অর্ণব। অর্ণবের খালামণি আসে আয়েশা। এই সময়ে তাকে কেউ আশা করেনি। তিনি এসে অথইকে জড়িয়ে ধরে। মেয়ে নেই তার, দুই ছেলে। অথই আর আরতিকে ভীষণ ভালোবাসে সে। দুই বোনকে আদর করা শেষে অর্ণবের কাছে আসে। ভালো মন্দ কুশল বিনিময় করতে থাকে। সবই ফাঁকে অর্ণব উঠে চলে যায়। তন্নি অথইয়ের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে ছিল। সন্ধ্যা হয়েছে কিছুক্ষণ আগে। চারদিকে আবছা অন্ধকার। সারাদিনের কাঠফোঁটা রোদের পর এখন একটু ঠান্ডা হাওয়া বইছে। এই হাওয়া মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। তন্নি বুক ভরে শ্বাস টানে। অর্ণব পিছন থেকে এসে তন্নির মুখোমুখি দাঁড়ায়। কিরে ফকিন্নি, মন খারাপ কেন? তন্নি অর্ণবের দিকে এক পলক তাকিয়ে বলে, আপনার টি শার্টের দাম কত? জানি না, মাম্মা কিনেছে। জুতো? 1000 মেবি। ঘড়ি? 2000। বাকিগুলো বাদেই দিলাম। 1000 টাকায় আমাদের 1 মাস সংসার চলে। আপনাকে আর আমাকে কখনোই মানাবে না। আমাকে দেখুন, রংচটা একটা 500 টাকার দামের কামিজ পরে আছি। অর্ণব ফোঁস করে শ্বাস টানে। আর জামা কাপড় ছাড়া বাকি সব কিছু দাম আমার আকাশের থেকেও বেশি। সো জাস্ট শাট আপ। আজাইরা চিন্তা ভাবনা। তন্নি ভেংচি কেটে চলে যায়। অর্ণব মুচকি হেসে দাঁড়িয়ে থাকে। বাতাস অনুভব করে। আশা বেগমকে সাথে তন্নি হেল্প করছে। উনি বারবার না করছে, তবুও তন্নি শুনছে না। আয়েশা দেখছে তন্নিকে। তার বেশ ভালো লেগেছে। মেয়েটার চোখে মুখে মায়ায় ভরা। রান্না শেষের দিকে তন্নি ফ্রেশ হতে যায়। তখন আয়েশা আশাকে বলে, আশা, মেয়েটা কে রে? অথইয়ের বন্ধু, খুব ভালো মেয়ে, আমাদের মাহিমের সাথে বেশ মানাবে বল। মেয়েটার ফ্যামিলির অবস্থা ভালো না। আমি মেনে নিব। তার ফ্যামিলি দিয়ে কি করব? তাহলে মাহিমকে আসতে বলো। আমি তারেক ভাইয়ের সাথে রাতেই কথা বলবো। কালকেই আংটি পরিয়ে রাখবে। এটা হলে মেয়েটার সৎ মা আর তার উপর অত্যাচার করবে না। শর্টকাট তন্নির ফ্যামিলির কথা বলে আসা। ঠিক আছে, তাই কর। অর্ণব সবটা শুনতে পায়। রাগে তার শরীর কাঁপছে। কাচের ডাইনিং টেবিলে জোরে ঘুষি মারে অর্ণব। মুহূর্তেই ভেঙে গুড়িয়ে যায়। হাত কেটে মুহূর্তেই রক্তে লাল হয়ে যায়। কোপে ওঠে আসিয়া আর আশা।
এতেই শান্ত হয় না অর্ণব। আশেপাশে যত ফুলদানি আসবাবপত্র আসে সব ভেঙে গুঁড়িয়ে দিতে থাকে। তাকে দেখতে ভীষণ ভয়ংকর লাগছে। ভয়ে আতস্থ হয়ে ওঠে আশা আর আয়েশা। তন্নি, অথই, আরতি দৌড়ে বেরিয়ে আসে। তন্নি চলে গেছে শুনে আব্দুল্লাহ ভীষণ ভেঙে পড়েছে। নাতনির মধ্যে মেয়েকে খুঁজে নিয়েছিল তিনি। ভেবেছিল যে কয়দিন বাঁচে এই মুখটা দেখে কাটিয়ে দেবে। বয়সকাল খুব দাপটা ছিল তার। বংশের অহংকার ছিল। গর্ব করে বলতো সে খান বংশ। সমাজে তাদের একটা নামডাক ছিল। সেই খান বংশের একমাত্র মেয়ে একটা ছোট জাতের ছেলের সাথে পালিয়ে গিয়েছিল মল্লিকদের। তারা বারবারই হেনা করে এসেছে। লজ্জায় তিনি মুখ দেখাতে পারত না। সমাজের দাপটা রক্ষা করতে মেয়েকে মেনে নেয়নি। মুখটা পর্যন্ত দেখেনি মেয়ের। উনি বুঝতেই পারেনি জাতবংশ এসব কিছু এসে যায় না, মনুষ্যত্বটাই বড় বিষয়। এখন বুঝতে পারে মল্লিক জাতের একটা মেয়ের সাথে ওনার বড় ছেলে সাইদুলের বিয়ের কথা বলেছিল একজন। মেয়েটা ভালো। আব্দুল্লাহ দাপটের সাথে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, ছোট জাত বলে অপমান করেছিল। এসব কথা মনে হতেই তার বুকটা পুড়তে থাকে, চোখ দিয়ে পানি পড়তে থাকে। সেদিন যদি এতটা কঠোর না হতো, মেয়েটাকে আগলে নিত, তাহলে আজকে তার মেয়ে পৃথিবী ছাড়া হতো না। ছোট নাতনিটা মাহারা হতো না, তাকে এভাবে পুড়তে হতো না। সোফায় বসে জোরে জোরে শ্বাস টানছে অর্ণব। তন্নিকে দেখে সে থেমে গেছে। তন্নি যা ভীষণ রেগে গেছে বুঝতে পেরেছে। আয়েশা একজন নার্স, সে ফার্স্ট এইড বক্স আনতে বলে অথইকে। অথই দৌড়ে চলে যায়। আশা অর্ণবের পাশে বসে আঁচলে মুখ ঢুকে কান্না করছে। তন্নি বুকে হাত গুজে অর্ণবের সামনে দাঁড়িয়ে আছে। আরতি চুপচাপ বসে আছে। আয়েশা যত্ন করে অর্ণবের হাত পরিষ্কার করে দিতে থাকে। অথই অর্ণবের মাথায় হাত বুলিয়ে জিজ্ঞেস করে, ভাইয়া কেন রেগে গেছিলি? আমরা কি কিছু করেছি? তন্নি বলে ওঠে, এমনভাবে কেন বলছিস অথই? তোরা কিছু করলেও রেগে যাবে কেন? কেমন রাগ এটা? যে রাগে প্রিয়জনদের কাঁদায়, ওনার কাছে নত কেন হচ্ছিস? কিসের এত দরদ? ওনার তো কোনো দরদ নেই। তন্নির ঝাঁঝালো গলার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ তন্নি কখনোই এভাবে কথা বলে না। আশার কান্না থেমে যায়। অর্ণব মাথা চুলকায়। মহারানী যে ভীষণ রেগে গেছে বুঝতে পারে। তন্নি সবার দিকে এক পলক তাকিয়ে চলে যায়। অথই ঠোঁট কামড়ে হাসে। আরতির ঘোর এখনো কাটছে না। সে হা করে তাকিয়েই আছে। আয়েশা ইমপ্রেস হয়। এরকম মেয়েই সে খুঁজছে। তার ছেলের জন্য পারফেক্ট। অর্ণব সবাইকে সরি বলে। আশার সামনে দাঁড়িয়ে কান ধরে উঠবোস করে সরি বলে। আর কখনো সে এমনটা করবে না বলে প্রতিজ্ঞা করে। আজকে অর্ণব খাবে না। বিকেলে বাইরে থেকে খেয়েছে। পেট ভরা বলে কাটিয়ে চলে যায় রুমে। সে জানে তন্নি তার জন্য খাবার নিয়ে আসবেই। আর আজকে সে তন্নির হাতে খাবে। তন্নি সবার সাথে বসেছে ডিনার করতে। আনোয়ার ব্যবসায়ের কাজে বেরিয়েছে। খেতে খেতে আয়েশা তন্নির বাবার পুরো নাম জিজ্ঞেস করে। তন্নিও সরল গলায় বলে, তারেক মল্লিক। আয়েশার মুখখানা চুপসে যায়। অসন্তুষ্ট হয় আশাও। মল্লিক কেন হলো? আশা আগে কখনো জিজ্ঞেস করেনি। পুরো নাম আজকেই শুনল। খাওয়া শেষে তন্নি চলে আসে অথইয়ের রুমে। অথইকে পাঠিয়েছে খাবার আনতে। পুরো বিকেল অর্ণব তন্নির সাথে ছিল। কোথাও কিছু খায়নি, তবুও সে মিথ্যে বলল খেয়েছি। মিথ্যুক একটা। আজকে কিছু কড়া কথা শুনিয়েই দিব। সব সময় মজা পছন্দ না তন্নির। অথইয়ের ফোন বেজে ওঠে। স্ক্রিনে সাগর নামটা ভেসে ওঠে। তন্নি মুচকি হেসে ফোন তুলে হ্যালো বলে। এই সময় তন্নির গলা শুনতে পেয়ে স্বপ্নেও ভাবেনি সাগর। তার কলিজা ঠান্ডা হয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। তন্নি, জি ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি? আমিও ভালো। সাগর এখন বলবে কি কি বলবে খুঁজে পাচ্ছে না। নার্ভাস লাগছে তার। গলায় কথা আটকে আটকে যাচ্ছে। খুশিতে লাফাতে ইচ্ছে করছে। ভাইয়া? হ্যাঁ তন্নি। অথই খাবার আনতে গেছে তার ভাইয়ের জন্য। আসলে বলবো আপনি কল করেছিলেন। ঠিক আছে। তন্নি কল কেটে বিছানায় রাখে। সাগর ফোনটা বুকের সাথে চেপে ধরে বিড়বিড় করে বলে, মানুষ সৌন্দর্যের কথা বলে, আর আমার তো তার ভয়েস শুনলেই কলিজা ঠান্ডা হয়ে যায়। একটু পরে অথই থালা ভর্তি ভাত নিয়ে চলে আসে তন্নির হাতে। প্লেটটা দিয়ে বলে, তোদের প্রেম দেখে আমার বিয়ে করতে ইচ্ছে করছে। কর না। করছি ওকে। ছেলেই তো পাই না। তোর না হয় বান্ধবীর ভাই ছিল, পটিয়ে নিলি। আমার তো আর তা নেই। পুরো কপাল। এত ঢং কেমনে করে মানুষ? এমনে করে। সাগর ভাইয়া কল দিয়েছিল। অথই দৌড়ে ফোনের কাছে চলে যায়। তন্নি ভেংচি কেটে চলে যায় অর্ণবের রুমে। অর্ণব বসে বসে ফোন ঘাঁটছিল। ধূপধাপ পা ফেলে তন্নির ঢুকতে দেখে ফোন রেখে সোজা হয়ে বসে। তন্নি গিয়ে অর্ণবের পাশে বসে কথাবার্তা ছাড়া তরকারি দিয়ে ভাত মাখতে থাকে। অর্ণব মুচকি হাসে। চুপচাপ পুরো প্লেট ভাত খাইয়ে দেয় অর্ণবকে। অর্ণবও তৃপ্তি নিয়ে খায়, যদিও তার খেতে একটু অসুবিধা হচ্ছিল, কারণ সে মাখো মাখো খাবার খায় না। আর তন্নি ভাতকে ইচ্ছে মতো মাখছে আর অর্ণবের মুখে ঢুকাচ্ছে। আর তন্নির হাত একটুখানি, ভাতও একটুখানি মুখে দিচ্ছে। অর্ণবের চিবানোর প্রয়োজন পড়ছে না, এমনিতেই গিলে ফেলছে। একবার বলতে চেয়েছিল বড় করে দিতে, কিন্তু তারপর চিন্তা করলো একটুখানি হাত আর কত বড় করে দিবে। খাওয়া শেষে তন্নি বেসিনে গিয়ে হাত ধুয়ে
প্লেট রেখে এসে অর্ণবের মুখোমুখি বসে, চোখ শক্ত করে বলে, প্রবলেম কি আপনার? কেন এমনটা করলেন? অর্ণব তন্নির দিকে খানিকটা এগিয়ে যায়। তন্নি পিছিয়ে যায়। ক্যান আই কিস ইউ? তন্নি বড় বড় চোখ করে তাকিয়ে দুই হাতে নিজের ঠোঁট আটকে ধরে। অর্ণব হেসে ফেলে। সো সুইট মাই ডিয়ার জান। ঠোঁট বাঁকিয়ে তন্নির কোমর জড়িয়ে নিজের করে বসিয়ে দেয়। তন্নি পড়ে যাওয়ার ভয়ে দুই হাত অর্ণব শার্ট খামচে ধরে।